বাইরে যাবি নাকি? ঠিক নাই। গেলে আমার জন্য আইসক্রিম নিয়ে আসিস। টাকা দে। তোর কাছে 500 টাকা পাই না? এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? পুরো রাস্তা বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। শিহাব ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে বাইরে যাবে কিনা। ঠিক তখন ফাহিমা পেছন থেকে বলে উঠল। কি ভাবছিস? শিহাব হকচকিয়ে জবাব দিল, না, তেমন কিছু না। বাইরে যাবি নাকি? ঠিক নাই। গেলে আমার জন্য আইসক্রিম নিয়ে আসিস। টাকা দে। তোর কাছে 500 টাকা পাই না? ওইখান থেকে নিয়ে আসবি। আমার কাছে মাত্র 10 টাকা আছে। মানিব্যাগ দেখি। হুম। ছ্যাচড়া, ওয়েট, টাকা নিয়ে আসছি। ফাহিমা চলে গেল। শিহাব মুচকি হেসে বাহিরের দিকে তাকাতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার। হ্যালো। কেমন আছো? কে? এত তাড়াতাড়ি ভুলে গেছো? নাদিয়া? হুম। ফোন দিছেন কেন? এমনি, তোমাকে খুব মিস করছিলাম। আজব, আমাকে মিস করার কি আছে? বুঝবা না, তোমার একটু সময় হবে? কেন? দেখা করতে চাচ্ছিলাম। সরি। প্লিজ, জাস্ট 10টা মিনিট। বললাম তো সরি। দেখা করা পসিবল না। ফাহিমা পাশ থেকে জিজ্ঞাসা করল, কে ফোন দিছে? নাদিয়া। তুই আবার ওই ক্যারেক্টারলেস মেয়ের সাথে কথা বলিস? আরে না, আননোন নাম্বার থেকে কল দিছিল, তাই রিসিভ করছি। কি বললো? দেখা করতে চাচ্ছে। হুম, ভালো, যা দেখা কর। ধুর, তুই এভাবে রিয়েক্ট করছিস কেন? তোর জানতে হবে না। আর শোন, আমি কাল বাসায় চলে যাব। মাত্র কয়দিন তো হলো আসছিস। সেমিস্টার এক্সামের ডেট এগিয়ে আনছে। উফস। এই নে টাকা। 2টা কোন, একটা চিকেন বার্গার আনবি। বাকি যা বাঁচবে তোর। হি হি হি। ওকে। বাট আমার টাকা দিয়ে সিগারেট খাবি না। সেটা দেখা যাবে। হুম। বার্গার খালামণিকে দিয়ে কোন নিয়ে ছাদে আসবি। আমি ছাদে আছি। সিফাত খু হা জবাব না দিয়ে বাইরে চলে গেল। এর মধ্যে আবারও নাদিয়ার কল। সিফাত রেগে ফোন ফ্লাইট মোডে রেখে দিল। আকাশে গুমুর গুমুর শব্দ হচ্ছে। এক নাগাড়ে বিদ্যুৎ চমকেই চলেছে। সিফাত ভয়ে কাঁপতে কাঁপতে ছাদে উঠে দেখল ফাহিমা ছাদের একদম কিনারায় বসে আছে। কিরে, তোর ভয় করে না? ফাহিমা গম্ভীর সুরে বলল। না। সিফাত ফাহিমার পাশে বসে খুন দুইটা এগিয়ে দিয়ে বলল। মন খারাপ মনে হচ্ছে। ফাহিমা একটা কোণ নিয়ে অন্যটা সিফাতের হাতে ধরিয়ে দিল। সিফাত লজ্জা পেয়ে বলল। আমি খাবো না। হুম, ভালো জিনিস খাবি কেন? মাত্র সিগারেট খাইছিস, তাই না? কসম না। ভয় পাস কেন? আমি ফুপিকে বলবো না। খাইছি। গুড। নে, এবার আইসক্রিম খা। সিফাত ফাহিমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে চুপচাপ খেতে লাগলো। কালো মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির পানিতে ভেজা সবুজ গাছ, আকাশে পাখিদের আনাগোনা, সেই সাথে শীতল বাতাস। দুজন মুগ্ধ হয়ে প্রকৃতির অপরূপ এই দৃশ্য অনুভব করছে। এর মাঝে ফাহিমা অবাক করা কথা জিজ্ঞাসা করলো। নাদিয়ার সাথে তোর রিলেশন ছিল, তাই না? না। সত্যি কথা বলবি আজ। সত্যি রিলেশন ছিল না। এই রিলেশন থাকলে তোকে বলতামই। তাছাড়া জেনে শুনে কেউ এরকম চরিত্রের মেয়ের সাথে প্রেম করে? বুঝলাম। আসলে তোকে কিছুক্ষণ আগে একটা মিথ্যা কথা বলছি। কোনটা? আমার সেমিস্টার এক্সাম আগায়নি। তাহলে? ছেলের বাসা থেকে পরশু আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে। উফস। কি ওপস? তুই এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি? আমার ইচ্ছা নাই। বাট আব্বু বলতেছে ছেলে এবং ছেলের পরিবার দুটাই ভালো। এরকম সম্বন্ধ পাওয়া মুশকিল। গুড। তোর আবার কি হলো? কিছু না। বিয়ে করে সংসার কর। চল রুমে যাই। আকাশের অবস্থা বেশি ভালো না। পরে। ছেলেটার ছবি দেখছিস? হুম, ভালোই দেখতে। তাহলে তো ঝামেলাই থাকলো না। হুম, লং হ্যান্ডসাম দুইটাই। ভালো, তুই থাক, আমি গেলাম। ঠান্ডা লাগতেছে। আরে শোন। সিফাত দাঁড়ালো না, সোজা রুমে এসে দরজা আটকে নিল। কেন যেন এই মুহূর্তে
কিচ্ছু ভালো লাগছে না। ঘুমাতে পারলে হালকা লাগতো। আফসোস, চোখে ঘুমও নেই। রাত প্রায় 10টা বাজে। বাসার সবাই ডিনারের জন্য ডাইনিং রুমে বসে আছে, কিন্তু সিফাতের দেখা নেই। শাহনাজ বেগম কয়েকবার সিফাতকে ডেকে এসেছেন, প্রতিবার জবাব এসেছে আমার খিদে নেই, পরে খাবো। অবশেষে ফাহিমা এসে দরজা নক করলো। সিফাত এবার রেগে মেগে দরজা খুলে বলল, কয়বার বলছি আমি খাবো না? ও, তুই, কি হয়েছে বল? ফাহিমা মুখ মলিন করে বলল, সবাই তোর জন্য অপেক্ষা করছে, খাবি চল। সিফাত অন্যদিকে তাকিয়ে বলল, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। ফাহিমা কোনো কথা না শুনে সিফাতের কান টেনে সোজা ডাইনিং রুমে নিয়ে গেল। এতে সিফাতের বাবা, মা, দাদু সবাই অবাক। সিফাত ফাহিমার হাত থেকে কান ছাড়িয়ে বলল, আমি খাবো না, ব্যাস। সিফাতের বাবা গম্ভীর সুরে বললেন, কেন, কি হয়েছে? সিফাত মাথা নিচু করে বলল, বিকেলে বাইরে গিয়ে অনেক কিছু খেয়ে যাচ্ছি, পেট ভরা। সিফাতের দাদু হেসে বললেন, অল্প কয়টা খেয়ে নে দাদু ভাই। সিফাত নিজের কথায় অটুট থেকে বলল, না, খাওয়ার জন্য এরকম জোর করছো কেন? সিফাতের মা বললেন, কারণ তুই আজ পর্যন্ত রাতে না খেয়ে ঘুমাসনি। ফাহিমা শাহনাজ বেগমের উদ্দেশ্যে বলল, খালামুনি, তুমি একটা উপকার করবা? শাহনাজ বেগম হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি মামনি? আমার জন্য যে ছেলে দেখছে, তুমি সেই ছেলের বাসায় বিয়ের জন্য না করে দাও। কেন মামনি? ছেলে তো দেখতে শুনতে সব দিক থেকেই ভালো। ফাহিমা সিফাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, হয়েছে, থামো। একজনের পুড়তেছে, তুমি না করে দিতে পারবা কিনা সেটা বলো। শাহনাজ বেগম অবাক হয়ে বললেন, তোমার আব্বুর সাথে কথা বলে বিয়ে ভেঙে দেওয়া যাবে, কিন্তু ব্যাপার কি? পরে বলবো, এখন তোমার ছেলেকে জিজ্ঞেস করো সে খাবে কিনা। শাহনাজ বেগম সিফাতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন। খেতে বস। সিফাত চুপচাপ খেতে বসে গেল। এইদিকে বাসার সবাই হতবম্ব। কি হচ্ছে বুঝতে পারছে না, তবে আন্দাজ করতে পারছে সিফাত এবং ফাহিমার মধ্যে ঝামেলা চলছে। ভোরবেলা ফাহিমা সিফাতের রুমে উপস্থিত। সিফাত তখনও ঘুমিয়ে। ঘুমের ঘোরে ছেলেটার মুখে অদ্ভুত মায়া ভেসে উঠেছে। ফাহিমা মুগ্ধ হয়ে সিফাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুল ধরে টেনে তুলল। সিফাত কোনোভাবে চোখ খুলে বলল, জ্বালাচ্ছিস কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। যা, ঘুমাইতে দে হুম। প্লিজ। আব্বু ফোন দিছিল। সিফাত লাফ দিয়ে উঠে বলল। তারপর? ফাহিমা অন্যদিকে তাকিয়ে, সমস্যা নাই, বল। তোর তো প্রচুর ঘুম পাচ্ছে। ঘুম চলে গেছে। তাও ঘুমা। ধুর, তোর আব্বু কি বলছে সেটা বল। কি আর বলবে, খালামণির সাথে কথা বললো। খালামণি বলছে ছেলে পছন্দ হয় নাই। তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি দরকার, ব্লা ব্লা, আরো অনেক কিছু। তারপর? তারপর জানি না। খালামণি বেলকনিতে চলে গিয়েছিল। শেষ? না, খালামণির সাথে কথা বলার পর আমার সাথে কথা বলেছে। তুই কি বললি? যা বলার বলছি। আমি তোর সাথে সব শেয়ার করি না, তাহলে তুই এরকম করছিস কেন? আব্বুরে বলছি খালামণির একটা হনুমান আছে, হনুমানটা আমার লাগবে। তোর আব্বু কি বলছে? সময় হলে হনুমানটার গলায় ঝুলিয়ে দেবে। সত্যি? হুম। সিফাত মুহূর্তেই খুশিতে আত্মহারা হয়ে গেল। নিজের আবেগ ধরে রাখতে না পেরে ফাহিমাকে জড়িয়ে ধরল। ফাহিমা নির্বাক, এরকম কিছু আশা করেনি। এই কি করছিস? তুই চুপ থাকতো, অনেকদিন পর শান্তি লাগছে। ফাহিমা ও সিফাতের ঘোরে হারিয়ে গিয়ে চুপচাপ বলল, সারা জীবন এভাবে কাছে রাখবে কিন্তু। এর চাইতেও বেশি কাছে রাখবো। আপাতত চুপ থাক, আমাকে একটু ঘুমাতে দে। ফাহিমা বুঝতে পারছে না কি করবে। উঠতেও মন চাচ্ছে না, অপরদিকে বাসার কেউ চলে আসলে কেলেঙ্কারি ঘটে যাবে। রাত প্রায় বেজে গেছে 10টা। আমার বেস্ট ফ্রেন্ড একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাকে হাসপাতালে দেখতে এসেছিলাম। এখন বাসায় যেতে এত দেরি হয়েছে যে 10টা বেজে গেছে। আমার ফোনে এখন চার্জ নেই যে কাউকে ফোন দিয়ে বলবো আমাকে এসে নিয়ে যেতে, তাই নিজে নিজে রওনা হলাম বাড়ির পথে।
একটু রাস্তা অতিক্রম করতে না করতেই ঝুম বৃষ্টি। এমন তীব্র গতিতে বৃষ্টি হচ্ছিল যে আর 1 মিনিট যদি আমি রাস্তায় থাকি তাহলে সম্পূর্ণ ভিজে যাব। আর 10 মিনিট যদি এই বৃষ্টিতে ভিজি তাহলে জ্বর উঠবে নিশ্চিত। আশপাশ লক্ষ্য করে দেখলাম আমার ডান দিকে একটা দুতলা বাসা। তাই আমি বাসার বেলকনির ঠিক নিচে আশ্রয় নিলাম। 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পর লক্ষ্য করলাম বৃষ্টিটা আরো বাড়ছে। তখন ভাবলাম বৃষ্টিতে ভিজেই বাড়িতে যাব। যখনই বাড়িতে যাওয়ার জন্য বের হব ঠিক তখন শুনলাম কেউ একজন আমাকে আপু বলে ডাকছে। এই যে আপু, দাঁড়ান। এই ডাক শোনা মাত্রই আমি ভয় পেয়ে গেলাম। বৃষ্টির রাতে একটা ছেলে আমাকে ডাকছে, একা পেয়ে যদি কিছু করে। তারপর আরো তাড়াতাড়ি করে চলে আসতে লাগলাম। তখনই ছেলেটা আমার হাত ধরে ফেললো। আরে কোথায় যাচ্ছেন? বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। প্লিজ আমায় ছেড়ে দিন। ছাড়বো তো। তাহলে এখন প্লিজ, আরে আপনি ভয় পাচ্ছেন কেন? প্লিজ আমাকে যেতে দিন। হ্যাঁ, যেতে দিব। তার আগে একটা কথা জানতে চাই। কি কথা? আপনি না ভেজার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন, এখন হঠাৎ ভিজে ভিজে বাসায় যেতে চান কেন? কারণ বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে তাই। বৃষ্টি কমলেও বাসায় যেতে পারেন। কিন্তু আপনি? ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। তবে যাওয়ার আগে কি? দেখুন, আমি কিছু করতে পারবো না। আপনি একা একটা মেয়েকে পেয়ে তার সুযোগ নিচ্ছেন। আরে ছি, আপনি কি যাতা বলছেন? তাহলে বলুন আমাকে, কি বলতে হবে আপনাকে? আরে আমি বলতে চাচ্ছি যে আপনি এখন আমার কাছ থেকে কি নেবেন, ছাতা নাকি রেইনকোট? কি? আপনি কি ভিজে বাসায় যাবেন? ও, ছাতা দিলে হবে? আচ্ছা ঠিক আছে, এই নিন ছাতা। আমি মনে মনে ভাবলাম ছেলেটা আমাকে ছাতা দিয়েছে, এখন বলছে ছাতাটা ফেরত দিতে। আর ছাতাটা ফিরিয়ে দিতে যখন আসবো তখন আমার সাথে প্রেম করার চেষ্টা করতে পারে। সে অন্যরকম ভাবে ট্রাই করছে। তারপর ভাবলাম তাকে জিজ্ঞেস করেই ফেলি। তারপর তাকে বললাম, ছাতাটা কিভাবে পৌঁছাবো? থাক, সেটা আর কষ্ট করে না দিলেই চলবে। কি? আপনার ছাতা আপনি নেবেন না? তোমার কাছে আরও আছে? তাছাড়া আপনি মেয়ে মানুষ, আবার কষ্ট করে ছাতাটা নিয়ে আসা ভালো দেখায় না। কেন? আমি তো আপনাকে ছাতা দিতে আসবো। না না, থাক, লাগবে না। এখানে আসা আপনাকে ভালো দেখাবে না। কেন? কারণ আমি বাসায় একা থাকি। হো, আপনি অনেক ভালো। তা কেন? বাসা খালি, সামনে একটা মেয়ে। চাইলে এ সময় সুযোগও নিতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। আপনার সুযোগ নিয়ে আমার কি বা এমন লাভ হতো? যান, এখন বাসায় যান, 11টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার নাম কি? এসব যদি অন্য কোনো দিন আপনার সাথে দেখা হয় তাহলে বলবো। এখন তাড়াতাড়ি বাসায় যান, রাত অনেক হয়েছে, বাসার সবাই টেনশন করবে। তারপর আমি বাসায় আসার জন্য হাঁটা ধরলাম। এই যে ম্যাডাম, কি? চাইলে আরো একটা হেল্প নিতে পারেন। কি সেটা? আপনি চাইলে আমার ড্রাইভার চাচাকে বলে দিতে পারি যে আপনাকে বাসায় নামিয়ে দিতে। না থাক। এখান থেকে আপনার বাসা কত দূর? এই তো প্রায় আধ ঘন্টা। তা তো অনেক দূর। না, আমি যেতে পারবো। কি বলেন এসব? আপনি ওয়েট করেন, আমি আমার ড্রাইভার চাচাকে বলি যে আপনাকে নামিয়ে দিতে। তারপর ছেলেটা আমাকে তার গাড়ি দিয়ে আমার বাসায় পাঠালো। সত্যি, পৃথিবীতে ভালো মানুষের অভাব নাই। শুধু খারাপ কিছু কুলাঙ্গারদের জন্য তাদের দেখা যায় না। ছেলেটা চাইলে আমার ক্ষতিও করতে পারত, কিন্তু সে আমার সাহায্য করেছে। বরং আমি তার বিষয়ে খারাপ ভেবেছি। তাই সিদ্ধান্ত নিলাম তাকে আমি থ্যাঙ্কস বলবো। সে আমাকে একা যেতে বারণ করেছে, প্রয়োজনে বাবাকে নিয়ে যাব। তাই পরের দিন আমি বাবাকে নিয়ে ছেলেটার বাসায় আসলাম। বাবাকে বললাম বাইরে দাঁড়াতে, আমি তাকে ধন্যবাদ বলে চলে আসব। তারপর আমি ছেলেটার বাসার বেল চাপতেই একজন মহিলার দরজা খুলে দিলেন। আন্টি, কে আপনি? তুমি কে? আন্টি, উনি তো বাসায় একা থাকেন। উনি? বাহ! তো আমি আপনার ওনার মা। আসলে আন্টি সরি, হ্যাঁ আমি বুঝতে পারিনি। আমার জানা মতে উনি বাসায় একা থাকেন। এখন দেখি আপনিও। হ্যাঁ,
উনি বাসায় একা থাকেন। এখন আমি তার কারণ একটু আগেই এসেছি। ও, ভালো হলো। তো আসো, ভিতরে আসো। উনি কোথায় আন্টি? হ্যাঁ, ভিতরে আসো। ওনাকে ডেকে দিচ্ছি। তারপর আন্টি ছেলেটাকে ডাকলেন আর আমাকে বললেন, তো তোমার নাম কি? আমার নাম তানিয়া। ওহ, তো আমার ছেলেকে উনি কবে থেকে ডাকো? কি ব্যাপার মা? ডাকলে কেন? তখনই মেয়েটাকে দেখে আমি অবাক। আরে, আপনি এখানে? বাহ, এখন আপনি ডাকা হচ্ছে? সেটা কি আমাকে দেখে? কি বলেন আন্টি? বাইরে উনি কে? আমার বাবা। উনি বাইরে কেন? আসলে উনি বললেন বাসায় উনি একা, তাই আমাকে একা আসতে বারণ করেছেন, তাই বাবাকে নিয়ে আসলাম। একা আসলে কি হবে? সেটা নাকি ভালো দেখায় না। তারপর আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আপনি হঠাৎ এখানে কেন? তার আগে আপনার নাম? শিশির। আমি তানিয়া। ও, এখানে আসার কারণ? কাউকে ভালোবাসি তাই। বাহ! তো হঠাৎ কাকে? হ্যাঁ, কাল রাত থেকে একজনকে ভালোবাসতে শুরু করলাম। তো উনার নাম কি? আর মনে হলো ওনার মাও আমাদের সম্পর্ক মেনে নিবেন। আপনার ফ্যামিলি কি মানবে? হ্যাঁ, অবশ্যই। তারপরে যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন। হ্যাঁ, হেল্প লাগবে তো। কি সেটা? তার আগে আমাকে তুমি বলতে হবে। ওকে, ঠিক আছে। এখন বলো কি হেল্প লাগবে? হেল্পটা আমাকে ভালোবাসতে হবে। মানে? মানে কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমাদের শুধু গতকাল দেখা হয়েছে। তাতে কি হয়েছে? আমাকে ভালোবাসার কারণ? আপনার গুণ চরিত্র। তাই নাকি? আমাকে ভালোবাসা চায় না? হ্যাঁ, যাবে তো। আমি আন্টিকে দেখে লজ্জা পেয়ে গেলাম। লজ্জা পাওয়ার কিছু নেই। তোমাদের বিয়ে আমি দেব। কি বলো মা? হ্যাঁ, এখন তোমরা কথা বলো। আমি আসি। তারপর মা চলে গেলেন। তাহলে বিয়ে করবে? করা যায়। করবে কিনা সেটা বলো। ওকে, করব। তাহলে জড়িয়ে ধরো। অনেক ভালোবাসো আমায়? অনেক 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 বেশি। আর তুমি? তোমার চেয়ে বেশি। হয়েছে, জড়িয়ে ধরো। তারপর আমি তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। শিশির, আসতে পারি? হ্যাঁ মা, অবশ্যই। তো তোমাদের সম্পর্কটা কবে থেকে? মা, অনেক আগে থেকে। কি? হ্যাঁ, অনেক আগে থেকে। তোমরা কি জানো তোমরা একজন আরেকজন সম্পর্কে মামাতো ভাই আর ফুফাতো বোন হও? মানে? মানে তানিয়ার বাবা তোর সম্পর্কে মামা লাগেন। আমি তানিয়ার ফুপু হই। আমি ওসব কিছু জানি না। আমি আপনাকে মা বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে শাশুড়ি আম্মা। এই কিভাবে? হ্যাঁ, আমি আর তুমি ভাই বোন? আর একবার যদি এ কথা বলো। কেন? বললে কি হবে? মায়ের চিনো? চিনি। খেতে চাইলে আমাকে বোন বলে ডেকো। ও, বুঝতে পারছি। আর আদর পেতে হলে? নিশ্চয়ই বউ বলে ডাকবে। হইছে, এখন মা চলে গেছেন। তো? আবার জড়িয়ে ধরবে। ও, তারপর আবার আমি আমার হবু বউকে জড়িয়ে ধরলাম। তারপর এভাবেই কিছুদিন আমি আর শিশির চুটিয়ে প্রেম করলাম। তারপর হঠাৎ একদিন শিশির আর তার আম্মু আমাদের বাসায় গেলেন। কি জন্য গেলেন কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সবাইকে শুনলাম এইটা বলতে যে মিষ্টি মুখ করুন। তারপর আমি শিশিরকে কল করে বললাম, এই একটু উপরে আমার রুমে আসো। ওকে। তারপর আমি মাকে বললাম, মা আমি তানিয়ার সাথে দেখা করব। ওকে যাও, বিয়ে হয়নি এখনো, বউয়ের জন্য দরদ দেখো। মা। ওকে যাও। কি, এত সময় লাগে আসতে? সবাই আসতে দিচ্ছিল না তো, তাই। আচ্ছা কি হয়েছে, সবাই এখানে?
আমার আর তোমার বিয়ের কথা ঠিক হয়েছে। তাই? হ্যাঁ। তুমি কি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ, আমি সত্যি বলছি। সেটা কিভাবে বুঝবো? বুঝতে পারছি, জড়িয়ে ধরলে হবে? সেটা তো প্রতিদিনই ধরো। তাহলে আজ কি করতে হবে? কিস। মানে? হ্যাঁ, কিস মানে চুমু। একটা ঢপ গিলে বললাম, তুমি করে নাও। ভয় পাওয়ার কি আছে? ওকে, আমিই করছি। তারপর আমি শিশিরের ঠোঁট আমার নামে করে নিলাম। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কে বলেছে তোমাকে রান্না করতে? নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। যেটা পারো না সেটা করতে যাও কেন? নিশ্চুপ। আমি তোমাকে কিছু বলছি, চুপ করে থাকবে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো, কে জবাব দিত? কে জবাবদিহিতা করতো তোমার বাবা মাকে? আবার নিশ্চুপ। আমার কথাগুলো কি কানে ঢুকছে না? নিশ্চুপ। কতবার তোমাকে বোঝাতে হবে তুমি সাধারণ মেয়েদের মতো নও? মাথা উঁচু করে এবার উ উ করে কিছু বলতে যাচ্ছিল, তখনই ঠাস করে গালে একটা থাপ্পড় দিলাম। এবার দিল কেঁদে। আর কোনোদিন যেন তোমাকে রান্নাঘরে ঢুকতে না দেখি। তুমি কেন বোঝো না? তুমি এগুলো পারো না? নীরব চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে। দেখি হাতটা দাও, কতখানি পুড়ে গেছে। ইস! নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, হাত দেখাতে বলছি না? বলেই হাতটা ধরলাম, অমনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। এই শোনো শোনো! ডাকে সাড়া দিল না, ছুটে বেরিয়ে গেল। মেয়েটাকে কেনই বা মারতে গেলাম? নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। একটু জোরে কথা বললে যে কেঁদে দেয়, তার গায়ে হাত তুললাম। ছি ছি ছি! আমি মোটেও ঠিক করিনি। কিন্তু এই মেয়েটা অবুঝের মতো কাজ করবে সারাক্ষণ। এত মানা করি এটা করো না, তুমি পারবা না, তবুও শোনে না। ও ইস্পিতা, আমার স্ত্রী। ৩ মাস হলো আমাদের বিয়ে হয়েছে। ও অন্য সব সাধারণ মেয়েদের মতো নয়। ও জন্ম থেকেই বোবা, কথা বলতে পারে না। ভীষণ আবেগী একটা মেয়ে। প্রথম যেদিন ওকে দেখেছিলাম, বুঝেছিলাম একাকিত্ব ওকে পেয়ে বসেছে। প্রথম দেখাতেই ভালো লেগেছিল, কিন্তু বুঝতে পারিনি তখন ও বোবা। কে বলবে ও বোবা? অন্য মেয়েদের মতো সব আছে। গায়ের রং ফর্সা, অনেক সুন্দরী একটা মেয়ে। দেখে বোঝাই যাবে না ওর শারীরিক সমস্যা আছে। সবকিছু শুনতে পায়, বুঝতে পারে, কিন্তু সাধারণ মানুষের মতো উত্তর দিতে পারে না। ও আমাদের বাড়িওয়ালার মেয়ে। প্রথম প্রথম ভালো লাগা, তারপর মনের অজান্তেই ভালোবাসা। এত সুন্দর একটা মেয়ে স্মার্ট না হলেও সাধারণ পোশাকে কম যায় না। ওর বিএফ থাকাটা স্বাভাবিক ভেবে কিছুদিন চুপ ছিলাম, কিন্তু ওর চলাফেরা, উদাসীন হয়ে আকাশ দেখা, বিকেলের ছাদে খোলা চুলে বসে থাকা, সবকিছুতেই কেমন যেন মায়াচ্ছন্ন হয়ে পড়েছিলাম। কয়েকদিন পর ছাদে উঠেছি, দেখি এক কোণে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করলাম, চুপ করে রইল। আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম, তবুও নিশ্চুপ। তারপর ভীষণ রাগে বেশি কথা বললাম। আমি এত কিছু বলছি, কিছু না হলেও একটা কথার জবাব দিক, কিন্তু কিছুই বলছে না। ধৈর্য হারিয়ে ফেললাম। সেদিনের মতো চলে এসেছিলাম। এরপর থেকে তেমনভাবে দেখা করতাম না। আমার দিকে তাকালে না দেখার ভান করে চলে আসতাম। একদিন ছাদে বসে আছি, মেয়েটি আস্তে আস্তে এগিয়ে এসে আমার হাতে একটা চিরকুট দিল। ওখানে লেখা। বিশ্বাস করুন, আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে চেয়েছিলাম সেদিন, কিন্তু আপনি তো জানেন না আমি বোবা, কথা বলতে পারি না, তাই চুপ ছিলাম। আপনি আমার উপর রেগে আছেন জানি, তবু আমি যে নিরুপায়। শেষে লেখা ইস্পিতা। তার মানে মেয়েটি বোবা, ওর নাম ইস্পিতা। সত্যিই লজ্জিত বোধ। অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, ভালোবাসি তোমাকে। অবাক দৃষ্টিতে এক নজর তাকালো, তারপর চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার চলে যাওয়া। পরের দিন আমাকে আরেকটি চিরকুট ধরিয়ে দিল। সেখানে লেখা। আমি অতি সাধারণ একটা মেয়ে, তারপর বোবা। আপনার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। তাছাড়া আপনার ভেতর এখন হয়তো আবেগ না হয় করুণা কাজ করছে, যা ক্ষণিকের জন্য থাকবে। কিন্তু জীবনটা অনেক কঠিন, আপনি আমাকে নিয়ে চলতে পারবেন না। আমি সত্যি নিরুপায়। আমি যদি অন্য সবার মতো হতাম, তাহলে নিশ্চয়ই আপনাকে ভালোবাসতাম।
চিরকুটটা দিয়ে চলে যেতে চাইলো। আমি হাত টেনে ধরে বললাম, এটা করুণা নয়, আবেগও নয়, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন যেমন আছি সারাটি জীবন এমনভাবেই থাকবো। করে কেঁদে ফেলেছিল মেয়েটি। কিছুদিন পর বাসায় জানাই। সত্যি বলতে আব্বু আম্মু সবকিছু জানা সত্ত্বেও মানা করেনি। হয়তো আমি ঠিক ছিলাম। ওর পরিবারের দিক থেকেও কোনো আপত্তি ছিল না, কিন্তু ওকে অনেক কষ্টেই রাজি করিয়েছিলাম। তারপর বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। মেয়েটা ভীষণ কেয়ার নেয় আমার, সবকিছু গুছিয়ে রাখে। আর নীরব মনের মেয়েটা যে কতখানি ভালোবাসতে জানে সেটা তো উপলব্ধি করতে পারছি। আজ অফিস শেষে বাসায় এসে শুনি ইস্পিতা রান্না করতে গিয়ে গরম তেলে হাতে ফোসকা উঠেছে। এমনিতেই ওকে আগুনের কাছে যেতে দেয় না, ওর আব্বু আম্মু নিষেধ করেছিল। আজকে আম্মু বিকেলে ঘুমিয়েছিল, তখন রান্না করতে গেছে। গরম তেল হাতে পড়লে হাতটা সরিয়ে আনতে গিয়ে একটা গামলা পড়েছিল ফ্লোরে। তার সাথে চাপা আর্তনাদ শুনে আম্মু উঠে এসে চুলাটা নিভিয়ে আমাকে ফোন করে। বাসায় ঢুকেই মাথাটা গরম হয়ে যায়। কেমন যেন ভুলেই গিয়েছিলাম মেয়েটা স্বাভাবিক নয়। তাছাড়া একটা ভুল করেই ফেলেছে, তাই এবার হাত তুললাম। রাগ করে আম্মুর কাছে গিয়ে শুয়ে আছে। এর আগে একবার এভাবে কেঁদেছিল। বিয়ের পরের দিন ফুপু হঠাৎ ওর সামনেই বলে উঠল, শুভ্র, তুই শেষ পর্যন্ত একটা বোবা মেয়েকে বিয়ে করলি। প্রচণ্ড রাগ হয়েছিল সেদিন আমার ফুপির ওপর। ইস্পিতা দৌড়ে গিয়ে রুমে শুয়ে শুয়ে কেঁদেছিল সারাদিন। হারে পাগলি, ফুপি কি বললো না বললো তা শুনেই তোমাকে কাঁদতে হবে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তবুও কান্না থামে না। শেষে একটা চিরকুটে লিখে দেয়, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নাও। আমি সাথে সাথে ওকে বুকে টেনে নিয়েছিলাম। এই পাগলি, তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার জীবনে কখনো আসবে না। সেদিনের পর থেকে বুঝেছিলাম মেয়েরা কতটা আবেগী। আম্মুর রুমে গিয়ে দেখি আব্বু আম্মু ইস্পিতা লুডো খেলছে। আমাকে দেখেই মুখটা কালো হয়ে গেল। কিরে, কিছু বলবি? জি, না মানে ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে? টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে ঘুমিয়ে পড়। তোমরা খাবে না? একটু দেরি হবে। ইশারা ইস্পিতাকে ডাক দিলাম। উহুম, বলে উঠল। কি হয়েছে মা? ও মাথা নিচু করলো। আব্বু আমার চোখের দিকে তাকাতেই মাথা নিচু করে বেরিয়ে এলাম। ধ্যাত, মেয়েটার এত রাগের কি আছে? একটু বের হলেই পারতো। রাগে গজগজ করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পরে আম্মু এসে ডাক দিল। খেতে বসেছি। আম্মু ওকে খাইয়ে দিচ্ছে। আমি ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়েছি। একটু পরে ইস্পিতা ঢুকলো। কিছু বলতে যাব, পাত্তা না দিয়ে আবার বেরিয়ে গেল। একটু পরে এসে জানালার কাছে দাঁড়ালো। আই এম সরি, আমি খুব অন্যায় করেছি। আমার মিষ্টি বউটাকে বকা দিয়েছি, মেরেছি। আমার মিষ্টি বউটা কি এই পচা জামাইকে মাফ করবে না? আমি তো জানি আমার বউটা অনেক রেগে আছে, কিন্তু কি করব? আমার বউটা কেন এমন ছেলে মানুষই করে? যদি তার কিছু হয় আমি তো বাঁচবো না। এবার জানালার কাছ থেকে সরে এসে একটা কাগজে কিছু লিখে আমার সামনে ধরলো। আমি কি আমার স্বামীর জন্য কিছু রান্না করতে পারি না? আমিও লিখলাম, পারো তো, কিন্তু তুমি তো রান্না করতে জানো না। জানি না বলে কি শিখতে পারবো না? পারবে তো, তবে আম্মুকে কাছে রাখবে। আমাকে মারলে কেন? বুঝতে পারিনি, সত্যি আমি দুঃখিত। না। আমাকে মাফ করে দাও প্লিজ। না। আর কখনো এমন ভুল হবে না। না। শেষবারের মতো মাফ করে দাও। না। আমি সরি বলে হাত ধরলাম। হাতটি সরিয়ে নিল। কান্না চোখে পিছু ফিরলাম। কাঁদতে কাঁদতে আমার সামনে এসে হু হু করে জড়িয়ে ধরেছে। আমিও জড়িয়ে রাখবো সারা জীবন। আর কখনো দুঃখ দিব না আমার মিষ্টি বউটাকে। অফিসে গেলে মাঝে মাঝে ফোন করে শব্দ শুনলে সত্যি আমি ওকে উপলব্ধি করতে পারি। মনে হয় খুব কাছাকাছি, বুকের বাম পাশে হৃদয়ের মাঝে থাকে সে সারাক্ষণ। আমি বুঝি হৃদয়ের ভাষা। পৃথিবীর কাছে ও বোবা হতে পারে, কিন্তু আমার কাছে সে কথাকলি। সারাক্ষণ মেয়েটা চঞ্চল থাকে। আমি বুঝি সে চাঞ্চলতার ভাষা। মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকি মেয়েটির দিকে। এমন করে কেউ ভালোবাসতে পারে? এত গভীরভাবে মেয়েটি ভালোবাসতে পারে? আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। আমি মোটেও ভুল করিনি এই কথাগুলিকে কাছে টেনে। সত্যি এরকম বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলি আসলেই অনেক ভালোবাসতে জানে। তাদেরকে একটু ভালোবাসুন, দেখবেন তারা আপনার জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। এই ছেলে, এই, তুমি আমাকে ইগনোর করো কেন? একদম বোকা সাজার ভান করবে না। যারা বোকা সাজার ভান করে তাদেরকে আমি একদম পছন্দ করি না। জি। জি কি? হ্যাঁ, এদিকে তাকাও। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। জি। আবার জি?
তুমি কথা বলতে পারো না? এই ছেলে শোনো, তোমার মতো ছেলেরা না মিচকা শয়তান হয়, সামনে সাধু সেজে থাকে অথচ পিছনে ঠিকই ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। জি। নাম কি তোমার যেন? আ আ আ আলভি। তুমি তোতলা নাকি? না, তাহলে তোতলাচ্ছ কেন? অপরিচিতদের সাথে কথা বলতে গেলে আমার এমনটা হয়। এই তো, এবার সুন্দর করে কথা বলছো। এখন বলো তো, তুমি আমাকে ইগনোর করো কেন? আমার কারো সাথে মিশতে ভালো লাগে না। গার্লফ্রেন্ড আছে? না। তাহলে কারোর সাথে না মেশার কি আছে? আচ্ছা, আমি আসি। আমার ফিরতে হবে। বাসা কোথায় তোমার? আলভি কোনো উত্তর না দিয়ে প্রস্থান করল। আনিকা বিস্ময় চোখে তার দিকে চেয়ে রইল। সে মনে মনে ভাবছে, কি অদ্ভুত ছেলে রে বাবা, তার মতো এত সুন্দর একটা মেয়েকে কিনা সে ইগনোর করলো, অথচ তার পিছে ওর মতো কত শত আলভি পড়ে থাকে। হঠাৎ তার বান্ধবী তাকে ডাক দিয়ে বলল, কি রে, পাত্তা দিল না তো? আরে ওই ছেলেকে সেই ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছি, কারোর সাথে তেমন কথা বলে না। ক্লাস, কলেজ কিংবা ক্যাম্পাসে তার কোনো বন্ধু বান্ধবও নেই। মাঝে মাঝে স্যার ম্যামদের সাথে কথা বলে, তবু সেটা প্রয়োজন মাফিক। আমি আমার পছন্দের জিনিস আদায় করে ছাড়ি, ওই ছেলেকে আমার প্রেমে পড়তেই হবে। দেখি সে কত ভদ্র সেজে থাকতে পারে। আরে থাক না, বাদ দে, শুধু শুধু ছেলেটার পিছে লাগতে গেলি কেন? লাগবো না মানে? সে কিভাবে আমাকে ইগনোর করে দেখেছিস? আর আজ সে কথা বলার মাঝখানে হুট করে চলে গেল। দেখ, ওর চেয়ে রাকিব ছেলেটা শত গুণে ভালো, সবসময় তোর পিছে লেগে থাকে। ওই যে দেখ, কেমন ড্যাব ড্যাব করে তোর দিকে তাকিয়ে আছে। আমার ওই আলভিকেই চাই। ছেলেটা যেমন আজ আমাকে ঘুরাচ্ছে, ইগনোর করছে, তেমন ওকেও আমার পিছনে ঘুরাবো। যখন সে আমার প্রেমে হাবুডুবু খাবে, তখন আমিও ওকে ইগনোর করব। এটা একটা বাড়াবাড়ি না? হ্যাঁ, বাড়াবাড়ি তো। তোর যা ইচ্ছে কর। আনিকা রোজ আলভির পিছনে পড়ে থাকে। তার টার্গেট যেমন করেই হোক, আলভিকে তার প্রেমে ফেলতেই হবে। ওদিকে আলভি শান্তশিষ্ট, নম্রভদ্র একটা ছেলে। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না। তাছাড়া প্রতিদিন ক্লাসে গিয়ে মাঝ বরাবর একটা বেঞ্চে চুপ করে বসে থাকে। স্যার ম্যাম কোনো প্রশ্ন করলে অন্য সবার মতো সেও উত্তর দিতে চেষ্টা করে। অথচ বছর শেষে দেখা যায় তার রেজাল্টই সবার থেকে সেরা। আকাশে আজ মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। আনিকা তার রুমের জানালাগুলো বন্ধ করতে গেল। এর মাঝে হঠাৎই তার রাস্তার দিকে চোখ পড়ল। একটা ছেলে ল্যাম্পপোস্টের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে আলভি। আনিকা দুই হাতের চোখ দুটো ডোলে আবার তাকালো। না, কোথাও কেউ নেই। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সে ভাবছে হয়তো মন অথবা চোখের ভ্রম। রাতে আলভিকে নিয়ে ভাবতে গিয়ে সে অনুভব করলো সে সত্যি সত্যি আলভিকে ভালোবেসে ফেলেছে। তার মনে যত কুচিন্তা ছিল আলভিকে নিয়ে, সে এক নিমেষেই সব ছেড়ে ফেলে দিল। ছেলেটা বড্ড ভালো একটা ছেলে। তার মন নিয়ে খেলাটা একদম ঠিক হবে না। আনিকা মনে মনে পরিকল্পনা তৈরি করতে থাকলো। আগে আলভির সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে। যখন সম্পর্কটা গভীর থেকে অতি গভীরে চলে যাবে, তখন সে তার মনের কথাগুলো আলভিকে বলবে। তাতে সে যে উত্তর দেয় দিক, যদি ফিরিয়েও দেয় তবুও সে জোর করবে না। আর তাছাড়া তাকে ফিরিয়ে দেওয়ার কোনো কারণও দেখছে না সে, কেননা সে অনেক সুন্দরী একটা মেয়ে। সকাল 9:35। আনিকার তখনও ঘুম ভাঙেনি। ওদিকে রাকিব তার পথ চেয়ে বসে আছে। এর মাঝে অহনা তাকে কল করে বলল, কি রে, আজ ক্যাম্পাসে আসবি না? হুম। তোর মুচনু তো এসে বসে আছে। কে? আলভি? না, রাকিব। হুর, বাদ দে তো। বাদ দিলাম। এখন ঝটপট ক্যাম্পাসে চলে আয়। ওকে, আসতেছি। নাস্তা না করেই সে বেরিয়ে পড়ল। রাকিব ছেলেটা যে একেবারেই মন্দ তাও নয়, যথেষ্ট ভদ্র এবং স্মার্ট একটা ছেলে, তবে আলভির থেকে বেশি নয়। আলভি ছেলেটা আনিকার নজরে পড়ে তার ভালো রেজাল্টের কারণে। কেননা যে ছেলেকে ক্লাসের কেউ চেনে না জানে না, সেই ছেলে কি করে ক্লাসের ফার্স্ট হয়? আনিকা ক্যাম্পাসে ঢুকতেই দেখলো আলভি ক্লাসরুমের দিকে যাচ্ছে। সে দ্রুত পায়ে তার দিকে হাঁটা ধরতেই
রাকিব তার পথ আটকে দাঁড়ালো। আনিকা তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, দেখ রাকিব, আমি আলভিকে পছন্দ করি, সো আমার পিছে আর ঘুরবি না। তোকে আমি একটা ভালো ছেলে বলে জানি। তুই এমন কোনো কিছু করিস না যাতে তোকে আমি খারাপ ছেলে ভাবতে বাধ্য হই। রাকিব মাথা নিচু করে বলল, আচ্ছা, আমরা তো ফ্রেন্ডও হতে পারি। হ্যাঁ হতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমরা দুজন নয়, বরং আমরা তিনজন ফ্রেন্ড হব। আরেকজন কে? আলভি। ওকে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। ওকে, আর আজকের মধ্যেই সেটা করতে হবে। এটা আমার উপর ছেড়ে দাও। আর শোনো, বল। তুমি তো এখন আমার বন্ধু, তো এখন কি আমি তোমাকে তুই করে বলতে পারি? এটাও তোকে বলে দিতে হবে? গাধা কোথাকার! এখন চল, ঝটপট ওর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে দে। হ্যাঁ, চল। রাকিব আলভিকে পেছন থেকে ডাক দিয়ে বলল। আলভি, শোন। আলভি রাকিবের সাথে আনিকাকে দেখে বলল, ওনাকে একটু দূরে যেতে বল। দেখ দোস্ত, তুই জানিস যে আমি আনিকাকে পছন্দ করি, আর সে তোকে। এখন সে বলছে সে আমার প্রেমিকা হতে পারবে না, তবে বন্ধু হতে পারবে। তাহলে বন্ধুই হয়ে থাক না, সমস্যা কি? বন্ধু হতে হলে একটা শর্ত জুড়ে দিয়েছি। কি শর্ত? তোর সাথে ওকে ফ্রেন্ডশিপ করে দিতে হবে। এ সম্ভব না দোস্ত। কেন সম্ভব না? দেখ, আমি আগেও বলেছি, এখনো বলছি, মেয়ে মানুষের সাথে আমি কোনো সম্পর্ক করতে পারবো না। আমাকে জোর করিস না। আচ্ছা, ডাক দে। রাকিব আনিকাকে ডাক দিল। আনিকা এগিয়ে এলে রাকিব আলভির সাথে তাকে বন্ধুত্ব করিয়ে দিল। এতে যেন আনিকার আনন্দের শেষ নেই, যেন সে এভারেস্ট জয় করে ফেলেছে। সে রাকিবকে বলল, চলো আজ আমরা পার্টি দেই। আলভি না করলো, বলল, আজ না, অন্য কোনো দিন হোক। আনিকা রাকিবকে বলল, কিরে, ও এখনো আপনি করে বলে কেন? দোস্ত, একটু তুই করে বল না। দেখ, আমি তুই করে বলতে পারবো না, তবে তোর রিকোয়েস্ট রাখতে আমি তাকে তুমি করে বলতে পারি। আনিকা বিস্ময় চোখে রাকিবের দিকে চেয়ে বলল, ও কি তোকে আগে থেকে চিনে নাকি? হুম, ফার্স্ট ইয়ারে সে প্রথম দিন থেকেই ও আমার বন্ধু। তাহলে তোর সাথে ওকে ঘুরতে দেখি না কেন? কই, আমরা ঘুরি তো, তবে ক্যাম্পাসে না, ক্যাম্পাসের বাইরে। ও, পরদিন ক্লাস শেষ করে একটা পার্টি দেবে বলে ঠিক করলো আনিকা। আলভিও আর আপত্তি করলো না। তবে সে শুধু বলল, আমরা এমন একটা মিষ্টির দোকানে গিয়ে পার্টিটা করব যে দোকানে ভিড় কম, কিংবা কোনো বেচাকেনা নেই। আনিকা চোখ বন্ধ করে বলল, মিষ্টির দোকানে যাব কেন? তার চেয়ে বরং কোনো ফাস্ট ফুডে যাই। রাকিব আনিকাকে নিষেধ করে বলল, আলভি মিষ্টি পছন্দ করে, আর সে মিষ্টির দোকান ছাড়া কোথাও যাবে না। অগত্যা আনিকাও রাজি হয়ে গেল। তারপর তারা ক্যাম্পাস থেকে বের হয়ে পাশের একটা মিষ্টির দোকানে ঢুকলো। অবশ্য একে দোকান বলে ভুল হবে, বরং একে হোটেল বললে মন্দ হয় না। তবে ডাল ভাত বিক্রির মতো হোটেল না, সেখানে শুধু মিষ্টি বিক্রি হয়। তারা হোটেলে ঢুকতেই কয়েকজন ছেলে তাদের দিকে এগিয়ে এসে স্যার সম্বন্ধে তাদেরকে আপ্যায়ন করলো। সাথে তাদের সেবা দেওয়ার কোনো ত্রুটি রাখলো না। আলভি কিছু দামি দামি মিষ্টি অর্ডার করলো। আনিকার মিষ্টিতে অ্যালার্জি, সে কখনো মিষ্টি খায়নি। আর অ্যালার্জি বলতে সে মিষ্টি পছন্দ করে না, কিন্তু আলভির কারণে আজ তাকে মিষ্টি খেতে হচ্ছে। আলভি মিষ্টি মুখে দিতে কর্মচারী এক ছেলেকে বলল, আপনাদের মিষ্টি তো দারুণ স্বাদ, কিন্তু কাস্টমার নেই কেন? ছেলেটা বলল, স্যার, কাস্টমার নেই কেন সেটা ঠিক সঠিকভাবে বলতে পারছি না, তবে আশা করা যায় একদিন আমাদের এখানেও কাস্টমার হবে। হোটেল থেকে বের হয়ে আনিকা বলল, মিষ্টিগুলো কিন্তু দারুণ ছিল। রাকিব তার কথা যথাসম্ভব সায় দিল, আর আলভি খানিকটা মাথা নাড়ল কেবল। এদিকে বিকেল গড়িয়ে যাচ্ছে। আলভি বলল, দোস্ত, আজ আসি, কাল দেখা হবে। আনিকা তার এমন হঠাৎ করে চলে যাওয়ার কথা শুনে বলল, এখনই যাবি কেন? আর একটু থাক না, সন্ধ্যা হলে যাস। দেখো, আমার দ্রুত বাসায় ফিরতে হবে, নয়তো সমস্যা আছে। যা, তাহলে কালকে দেখা হচ্ছে। আলভি প্রস্থান করলো। রাত 10টা বাজে। আনিকার ঘুম আসছে না। আজকে আলভির সাথে কাটানো মুহূর্তটাকে সে বড্ড মিস করছে। সে ভাবছে, ইস, কখন সকাল হবে আর কখন সে ক্যাম্পাসে যাবে।
অলিন্দে পায়চারি করতে করতে সে রাকিবকে কল করলো। একবার রিং হতেই রাকিব রিসিভ করে বলল, হ্যাঁ আনিকা বল, আলভির ফোন নাম্বার লাগবে তাই তো? তুই জানলি কি করে যে আমি আলভির ফোন নাম্বার নেওয়ার জন্য কল করেছি? এ আর এমন কঠিন কি? তবে ফোন নাম্বার নিলেও এখন তাকে ফোনে পাবি না। কেন? ও রাতে কারোর সাথে কথা বলে না। আচ্ছা, ও এমন কেন বলতো? জানি না, তবে ছেলেটা বড্ড সহজ সরল। হুম, সেটা তাকে প্রথম দেখাতেই বুঝেছি। আনিকা রাকিবের থেকে আলভির ফোন নাম্বার নিয়ে সেভ করে রাখলো। সকাল হতেই সে আলভিকে কল করলো। আলভি রিসিভ করতেই সে তার পরিচয় দিয়ে বলল, কখন ক্যাম্পাসে যাবে? 8টা নাগাদ পৌঁছে যাব। তুমি কখন যাবে? আলভির এই তুমি করে বলাটা আনিকার কাছে কেমন যেন অস্বস্তি লাগে। কেননা সে তাকে তুই করে বলে, অথচ সে কিনা তুমি করে বলে। আনিকা ঠিক করলো সেও তুমি করে বলবে। সম্প্রতি লেখাপড়ার প্রতি মন নেই আনিকার। সে প্রথম থেকেই আলভিকে পছন্দ করত, ভালোবাসতো। এখন তাদের সম্পর্কটা বন্ধুত্বের হলেও তা অনেক গভীরে চলে গিয়েছে। অন্যদিকে রাকিব তার মন থেকে আনিকাকে পাবার আশাটা মুছে ফেলেছে। আনিকা ঠিক করলো কাল পরশুর মধ্যে আলভিকে তার ভালোবাসার কথাগুলো বলবে। কিন্তু তার মনে একটা ভয় কাজ করছে, যদি সে না করে দেয়। অবশ্য না করে দিলে সে তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে এমনটা নয়, কিন্তু রাকিব যদি জানতে পারে আলভি তাকে না করে দিয়েছে, তবে সে কি ভাববে? তবুও সে পণ করল আলভিকে সে ভালোবাসি বলবেই। ক্যাম্পাসে বসে আছে তারা। আনিকা একদম চুপচাপ বসে আছে। রাকিব আর আলভি একটু আধটু কথা বলছে। নীরবতা ভেঙে আনিকা বলল, আচ্ছা, অনেকদিন হলো মিষ্টি খাওয়া হয় না, চল খেয়ে আসি। আলভি আর রাকিবের মেজাজ তখন ফুরফুরা। তারা বলল, হ্যাঁ, খাওয়া যায়। পূর্বে সেই হোটেলটাতে গেল তারা, কিন্তু আজ হোটেলে প্রচন্ড ভিড়। বেচাকেনাও দারুণ চলছে। আলভিদের দেখে সেদিনে সেই কর্মচারী ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে এগিয়ে এসে তাদেরকে বলল, স্যার, আপনারা এতদিন বাদে এলেন? সেদিন আপনারা যাওয়ার পরপরই আমাদের এখানে কাস্টমার আসতে শুরু করে। সন্ধ্যা হতে না হতেই পুরো হোটেলে মিষ্টি শূন্য হয়ে যায়। পরে ব্যাপকভাবে মিষ্টির যোগান দিলেও কুল পাওয়া যায় না। তাই আমাদের স্যার বলেছেন আপনারা এলে যেন ফ্রিতে খাওয়াই। প্লিজ স্যার। মিষ্টি খাওয়া শেষে আলভি বিল দিতে গেলে কর্মচারী ছেলেটা না করলো। আলভি বলল, দেখুন, আমি বিনা পয়সায় কিছুই খাই না। আপনারা বলেছেন, এটাই অনেক। ধন্যবাদ। তারা হোটেল থেকে প্রস্থান করলো। আনিকা আলভির এমন কাণ্ড দেখে মনে মনে বলছে, কি অদ্ভুত ছেলে, তারা ফ্রিতে খাওয়াতে চাইলো আর সে কিনা না করলো। আনিকার ইচ্ছে ছিল আজ আলভিকে ভালোবাসার কথা বলবে, কিন্তু হলো না। বিকেল গড়াতেই আলভি চলে গেল। আনিকা ভাবলো রাতে কল করেই কিছুটা আলাপ করবে, কিন্তু পরক্ষণেই মনে হলো সে তো রাতে কথা বলে না। দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ডেট দিয়েছে। এদিকে আলভি এবং আনিকার বন্ধুত্বের প্রায় 9 মাস হতে চলল। আর রাকিবের সাথে আলভির বন্ধুত্ব তো সেই প্রথম বর্ষ থেকেই। আনিকা আলভির বিভিন্ন কাজকর্মে মনে করে আলভি তাকে পছন্দ করে। যখন পড়ালেখার বিষয়ে যাবতীয় হেল্প, খুঁটিনাটি যত প্রকার হেল্প প্রয়োজন সব করে। মাঝে মাঝে হুটহাট করে নিজ থেকেই কল করে। কিন্তু অবাক করা বিষয় হলো সে আজ পর্যন্ত আনিকার হাত পর্যন্ত স্পর্শ করে দেখেনি। আনিকা এবার দৃঢ়ভাবে পণ করেছে সে প্রথম পরীক্ষার দিনই আলভিকে ভালোবাসি বলবে। আর আলভিও হয়তোবা না করবে না, কেননা তার আচার ব্যবহার পূর্বের থেকে অনেক পাল্টে গিয়েছে। পরীক্ষার দিন আলভি আনিকাকে সকাল সকাল কল করে বলল, তুমি আজ একটু সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে চলে এসো। তোমার সাথে কিছু কথা ছিল। আলভির মুখে এমন কথা শুনে আনিকার মনে যে কি চলছে তা বলা বাহুল্য। আনিকা খুশি খুশি মনে বলল, আচ্ছা। পরীক্ষা শুরু হবে দুপুর 1টা থেকে। 10টার দিকে আনিকা পরীক্ষার কেন্দ্রে গিয়ে হাজির হলো। কে দেখলো আলভি আর রাকিব দাঁড়িয়ে আছে। তার মানে আনিকা যা ভাবছে তা ভুল, আবার ঠিকও হতে পারে। সে তাদের দিকে এগিয়ে যেতেই আলভি আনিকাকে বলল, আনিকা, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আজ কিংবা কাল কিংবা পরশু তুমি আমাকে প্রপোজ করবে। কিন্তু দেখো, আমিও তোমাকে পছন্দ করি, তবে সেটা বন্ধু হিসেবে। আর বন্ধুর দিক থেকেই আমি তোমাকে ভালোবাসি। আনিকা অপলক চোখে আলভির দিকে তাকিয়ে আছে। আলভি আবার বলল, দেখো আনিকা, রাকিব তোমাকে সেই শুরুর দিক থেকেই পছন্দ করে। তুমি বরং ওকেই ভালোবাসো।
কিন্তু আমি তো রাকিবকে শুধু বন্ধু ভাবি, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমার হতে পারবো না। কেন? প্রশ্ন করো না আনিকা। রাকিব অনেক ভালো ছেলে, তুমি তার সাথেই সুখে থাকবে। না, আমি পারবো না আলভি। না পারলে অন্য কাউকে খুঁজে নিও। তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে আনিকা, আর সমস্যার কথা শুনলে তুমি অজ্ঞান হয়ে যেতে পারো। কেন? সে অজ্ঞান হয়ে যাবে কেন? আর সে তো আমাকে নয়, তোকে ভালোবাসে। তুই তাকে ভালোবাসলে প্রবলেম কোথায়? রাকিব, তোদের থেকে একটা জিনিস লুকিয়েছিলাম আমি। কি? আমি মানুষের সন্তান নই, মানে? আলভি বলল। আমি জিনের সন্তান। মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হয়, তবে মিলন হয় না। আর আজকের পর থেকে তোমাদের সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না। তবে দূর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের পাশেই থাকবো। তোমরা যত পরিবার কঠিন সময় পার করবে, আমি তোমাদের সহযোগিতা করব। আর আনিকা, তুমি রাকিবকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বেঁধো না। ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। আর রাকিব, মেয়েটাকে দেখে রাখিস। সাথে আমি তো থাকবই। তবে তোদের আড়ালে হাসি রে বন্ধু, হাসি আনিকা। ভালো থেকো তোমরা। আলভি পিচঢালা পথ ধরে হাঁটতে হাঁটতেই হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। আনিকা যেন বিশ্বাসই করতে পারছে না আলভি আর নেই। রাকিব এই 2 বছরের সম্পর্কেও আলভিকে চিনতে পারেনি। আনিকার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। রাকিব তার কাছে গিয়ে দুহাত দিয়ে তার চোখের জলটা মুছে দিয়ে তাকে বাহু ধরে আবদ্ধ করল। আমি আবারও ডাকলাম, এই মিহিন। মিহিন এবারেও এলো না। প্রথমবার তো সাড়া দিল, এবার তাও করলো না। আমি মেজাজ গরম করে দাঁড়িয়ে থাকলাম। আমার রাগ উঠতে থাকে। সারাবেলা অফিস করলাম, এই কাজ সেই কাজ করে ক্লান্ত আমি। শেষবেলা ঘরে এসে যদি একটুখানি শান্তি না পাই, তাহলে কেমনটা লাগে? রাগ কি একটুও ওঠে না? এমনিতে সামান্য ব্যাপারেও আমি মাঝে মাঝে ভীষণ রেগে যাই। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার রাগটাই এমন, উঠি তো উঠেই, তারপর চট করেই পরে যায়। আমি এবার খানিকটা কড়াসড়েই ডাকলাম, এই মিহিন, কই তুমি? এদিকে আসো বলছি। আমি তার সাড়া পাবার অপেক্ষা করলাম, পেলাম না। আমার রাগ আরও বাড়ল। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। হঠাৎই মিহিন চুল বাঁধতে বাঁধতে রুমের সামনে এসে দাঁড়ায়। এসেই কেমন একটা স্বরে বলে, কি ব্যাপার? এমন চেঁচাচ্ছ কেন? আমার ভুরু কুঁচকে আসে, গা ঘেমে গিয়েছে এতক্ষণে। আমি ওর দিকে তাকিয়ে রাগী স্বরে বলি, আমি চেঁচাচ্ছি? তা নয় তো কি? চেঁচিয়ে চেঁচিয়ে তো ঘর মাথায় তুলে নিচ্ছ। তা এত চেঁচাচেঁচি কিসের? আমি খানিকটা সিরিয়াস ভঙ্গিতে বললাম, আমি চেঁচিয়ে চেঁচিয়ে ঘর মাথায় তুলে দিচ্ছি? উফ, তুমি এত পেঁচালো? কি বলবে সোজাসুজি বললেই তো পারো। আমি আবার কি পেঁচালাম এখন? এই যে কথা রিপিট করছো, এটা অসহ্য লাগে না? এখন অসহ্য লাগছে, তাই না? উফ, তাসফি, ঝগড়া করতে ইচ্ছে করছে না আমার। খুব ক্লান্ত আমি। কি বলবে বলো। কি আর বলবো আমি? আমি কথা পেঁচাই, চেঁচিয়ে চেঁচিয়ে ঘর মাথায় তুলি। আমার কথা শুনতে হবে না, যাও এখান থেকে। মিহিন আমার দিকে তাকিয়ে থাকলো। আমি গেঞ্জি খুঁজতে খুঁজতে বললাম, সারাদিন অফিস করে এসে ঘরেও একটু শান্তি পাই না। কোথায় তুমি আমাকে হেল্প করবে? না, উল্টো রাগ দেখাচ্ছ। তুমি একাই যেন ক্লান্ত হও, আমাকে যেন ক্লান্তি ধরে না। মিহিন এবারেও কিচ্ছু বলল না। আমি আলমারিতে ভেতরে গেঞ্জিটা খুঁজতে থাকলাম, পেলাম না। জোরে একটা লাথি মারলাম আলমারিতে। শালার কপাল খারাপ হলে এমনই হয়, ধ্যাত। রাগে আমার সমস্ত শরীর জ্বলছিল। কি করছি না করছি কিচ্ছুর খেয়াল নেই। নিজেকে হঠাৎই কেমন উন্মাদ মনে হচ্ছিল। মেহিনীর দিকে তাকিয়ে চোখ পড়তেই দেখলাম সে কেমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি এবার খানিকটা জোরেই বললাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুক দেওয়ার দরকার নেই। তোমাকে যেতে বলছি, যাও এখান থেকে। আশ্চর্য ব্যাপার, তুমি এমন করছো কেন? যেমনই করি তাতে তোমার কি? তুমি যাও এখান থেকে। তোমাকে দেখলেও আমার রাগ উঠছে। খুব বাড়াবাড়ি করছো বলে দিচ্ছি। হ্যাঁ, আমি সবসময় বাড়াবাড়ি করি। তুমি তো কিছুই করো না, ধোয়া তুলসী পাতা। আমি কি করলাম? কিচ্ছু করনি। এতক্ষণ যে ডাকছি, একবার শোনোনি? শুনছো তো, নাকি? কিন্তু সাড়া দেওনি। তবে কেন? দেওয়াটা তো প্রয়োজনবোধ মনে করো না? দেখো, অযথা রাগ দেখাবা না। তুমি অফিস করো, তাই বলে এটা ভেবো না যে আমি বাসায় বসে বসে আরাম করি। বাসাতেও আমাকে অনেক অনেক কাজ করতে হয়, তাই রাগ দেখালে একটু ভেবেচিন্তে দেখাবে।
তুমি যাও তো এখান থেকে। কি কাজ করো জানি তো, সারাদিন রান্নাঘরে পড়ে থাকো, কাজের কাজ তো কিছুই করো না। তোমার কি মনে হয় আমি সাধে পড়ে থাকি ওখানে? আম্মা আর আমি কি রান্নাঘরে বসে বসে ঘাস কাটি? তোমরা ঘাসই কাটো। দেখো, এবার আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে কিন্তু। হলে হলে কি হবে? কি করবে তুমি? যাও তো, রান্নাঘরে পড়ে থাকো, তোমাকে ওখানেই মানায়। এই বলে আমি রুম থেকে বেরিয়ে এলাম। আকাশি কালারের টি শার্টটা গায়ে দিয়ে একেবারে ঘর থেকেই বেরিয়ে গেলাম। আসার সময় দরজাটা খুব জোরেই বন্ধ করলাম। বাজে একটা শব্দ হলো। আমার চেঁচামেচি কানে এলো। আমি গায়ে মাখালাম না, সিঁড়ি বেয়ে নেমে এলাম। আমার সমস্ত শরীরে রক্তের প্রতিটি কণিকায়, প্রতিটি কোষে কোষে যেন রাগ ঘুরছে। আমি বাসা থেকেই বেরিয়েই হাঁটা ধরলাম। কোন দিকে হাঁটছি খবর নেই। কিছু দূর হেঁটে আসতেই আমার মনে হলো, আশ্চর্য ব্যাপার, আমি কেন রাগ করেছি? এই ব্যাপারটা তো মিহিন জানে না, অথচ তাকে এটা জানানো উচিত ছিল। কার সাথে রাগারাগি হলে অবশ্যই তাকে রাগারাগির কারণটা জানানো উচিত। না জানিয়ে রাগ করাটা বোকামি, অর্থহীন। পরবর্তীতে মেজাজ পড়ে গেলে একটা অর্থহীন অস্বস্তিকর মুহূর্তে তৈরি হবে। আমার রাগটা ওর কাছে হাস্যকর হয়ে দাঁড়াবে। এই ব্যাপারটা ঠিক হয়নি। ওকে অবশ্যই রাগের কারণটা জানানো উচিত ছিল। বাসায় গিয়ে ওকে রাগের কারণটা বলে আসবো নাকি? যাব না, গেলে সেটা আরো হাস্যকর হবে। আমি মোড়ের দোকানের সামনে গিয়ে বসলাম। রাগ এখন আমার নিজের ওপরই হতে লাগলো। আমি চুপচাপ বসে থাকলাম ওখানে। মাথাটা কেমন জানি ভন ভন করছে। পুরো ব্যাপারটাই মাথায় ঘুরপাক খাচ্ছে এখন। কি করলাম? কেন রাগ করলাম? কেনই বা এখানে এলাম? এসব নিয়ে ভাবতে থাকলাম। দোকানটা বন্ধ, বাহিরে সিঁড়ির মতো কিছু অংশ রাখা। আমি সেখানে বসে আছি। আমার মন খারাপ। এতক্ষণ রাগ ছিল, রাগটা এখন পানি হয়ে গিয়েছে। সেই রাগ এখন মন খারাপে পরিণত হয়েছে। হঠাৎই দেখলাম নিশাত কি নিয়ে যেন যাচ্ছে। আমার সাথে চোখাচোখি হতেই এদিকে আসলো, বলল, কি রে, তোকে তো মনে হয় রোজা বেশ ভালোভাবেই ধরেছে। অফিস করে ক্লান্ত আছি রে ভাই। ক্লান্ত থাকলে বাসাতে না শুয়ে থাকবি। বাইরে কি? কিছু না, তুই কোথায় যাচ্ছিস? ঘরে লবণ শেষ হয়ে গিয়েছিল, সেটা আনতে নিচে আসলাম। তোকে তো দেখাই যায় না, থাকিস কই? অফিস করি, বিকেলে বাসাতে এসে টুকটাক কাজ করি, রাতে বিশ্রাম এবং তারাবিদের সময়টা পেরিয়ে যায়। আমি কেন একটা ভুরু কুঁচকে বললাম, বাসাতে কিসের কাজ করিস? ইফতার তৈরিতে বউকে সাহায্য করিস নাকি? ও হাসে, বলে, ওকে সাহায্য করবো কেন? কাজটা ওর একা নাকি? কাজটা আমাদের, তাই একসাথেই করি। এতে ওরও কষ্ট কম হয়, কাজটাও দ্রুত শেষ হয়। বাব্বা, বন্ধু আমার বউ পাগল। ও এবারেও হাসে, তারপর বলে, এসব তুইও তো বলতি, এখন আমাকে বলছিস বউ পাগল? আমার মনটা কেমন যেন আরো ভীষণ খারাপ হতে লাগলো। বলি, ইদানিং অফিসে বেশ কাজের প্রেশার, তাই ঘরের কাজে সাহায্য করতে পারি না। মেজাজটাও কেমন মাথায় চড়ে থাকে। নিশাত কিছু সময় আমার দিকে চেয়ে থাকে, বলে, ভাবির সাথে রাগারাগি হয়েছে? আমি অন্যদিকে তাকাই, চোখে মুখে রুক্ষতা, অথচ মন ভর্তি বেদনা, আফসোস, কিংবা দলা পাকানো একগুচ্ছ অর্থহীন অভিমান। নিশাত বলে, রাগলি কেন? আমি একবার ওর দিকে তাকাই, আবার অন্যদিকে। বলি, জানিসই তো, হুটহাট আমার রাগ উঠে যায় খুব। এই জিনিসটা ছাড়তে পারিস না? চেষ্টা করছি, হয় না। নিশাত কিছু সময় চুপচাপ আমার কাছে বসে থাকে। আমিও বসে থাকি। কিছুই যেন ভালো লাগে না, অস্বস্তি হতে থাকে। মেয়েটা আজ সত্যিই রেগে গিয়েছে। আজ কি হবে ঘরে, কে জানে। নিশাত বলে, এক কাজ কর, এখানে বসে না থেকে ঘরে যা, পারলে কিছু কাজ করে দে। যদি ভাবির রাগ কিছু পরে আর কি, এছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি ফ্যাকাশে হাসি দেই, হাসতেও যেন মন চায় না। বলি, তুই যা, আমি আসছি। নিশাত উঠে দাঁড়ায়, আমার হাত ধরে টান দেয়, বলে, আরে চল তো, এখানে বসে থেকে লাভ নেই, ওখানে কিছু করার চেষ্টা কর। আমি কেমন অনিচ্ছা সত্ত্বেও উঠে আসি। বাসার সামনে এসে দাঁড়াই। নিশাত চলে গিয়েছে, তাদের বাসাটা অন্যদিকে, আমারটা এইখানে। আমি কিছু সময় নিচে দাঁড়িয়ে থাকলাম। উঠবো কি উঠবো না এমন চিন্তায় পড়ে গেলাম। কেমন জানি লজ্জা লাগছিল, কিংবা হঠাৎই রাগ পড়ে যাওয়ায় ঘরে যাচ্ছি বলে কেমন অস্বস্তি চেপে ধরছিল। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলাম। দরজার কাছে আসতেই দেখি দরজা বন্ধ। আমি কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকি। নক করব কি করব না এমন এক চিন্তায় আমার সমস্ত মস্তিষ্ক ব্যতিব্যস্ত। অথচ ঘরটা নিজেরই। একটু আগে অফিস থেকে এসে কি সাবলীলভাবে নক করেছিলাম। ঘরে ঢুকে শাওয়ার নিয়েছিলাম। তখন অন্যরকম একটা স্বাচ্ছন্দ্য ছিল। এখন যেন সেটা নেই। মনের ভেতরে একগাদা অপরাধবোধ চেপে আছে। চেপে আছে কিছু অর্থহীন অভিমান। মিহিন আজ কেমন রিয়েক্ট করবে সেই ভাবনাটা যেন কুরে করে খাচ্ছিল আমায়। আমি কলিং বেল বাজালাম।
প্রথমবার কেউ সাড়া দিল না। পরের বার আম্মার গলায় আওয়াজ পাই। তিনি ওপাশ থেকে বললেন। কে? আমি কোনো মতে বললাম, মা, দরজার খোলো তো। আম্মা দরজা তো খুললেনই না, উল্টো চেঁচিয়ে বললেন, এই ঘরে তোর জায়গা নেই। আজ সারা বেলা বাইরেই থাকবি, বাইরেই ইফতার করবি। কত বড় সাহস তোর! আমরা ঘাস কাটি রান্নাঘরে, তাই না? দেখবো আজ কে রান্না করে খাওয়াই তোকে। বেয়াদব কোথাকার! এক্কেবারে বাপের মতো বদমেজাজি হয়েছে এই ছেলে। আমি জিভে কামড় দিয়ে দাঁড়িয়ে থাকলাম। হায় কপাল, মাও রাগ করেছে এবার। আজ মনে হচ্ছে ঘরের খাবার কি থাকার জায়গাটাও জুটবে না। আমি কিছু সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকি। মেজাজ মার্জি আবার খারাপ হতে লাগলো। এবার অবশ্য নিজের উপরই হচ্ছে। অযথাই তখন রাগ দেখালাম। রাগ দেখানোটা উচিত হয়নি। তার ওপর কি না কি বলেছি কে জানে। এমনিতেই রেখেছি রোজা, তার ওপর অফিসের কাজের প্রেসারে দম বন্ধ করা অবস্থা। সেসব পেরিয়ে ভাবলাম ঘরে এসে আরামদায়ক একটা ঘুম দেব। কিন্তু হলো কি, এখন ঘর ছাড়া হতে হচ্ছে। আমি ছাদের দিকে এগিয়ে যাই। ইফতারির এখনো 1 ঘন্টার মতো সময় বাকি। শরীরটা যেন আর পারছিলাম না ওপরের দিকে টেনে তুলতে। খুবই ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল ছাদেও উঠতে পারবো কি পারবো না। কেমন অসাড় অসাড় লাগছিল। তবুও কোনো রকম ছাদে উঠে এলাম। উঠতেই দেখলাম সোমা নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। সোমা বাড়িওয়ালের বড় কন্যা। এই হলো আরেক মুসিবত। এই মেয়ে এত কথা বলে যা বলার মতো না। আমার আজকের দিনটাই খারাপ যাচ্ছে। কোথায় ভাবলাম ছাদে এসে একটু আরাম করে বসবো, প্রকৃতি দেখবো, মনটাও কিছুটা ভালো হবে। কিন্তু তার হলো কই। আমি ধীরে ধীরে উত্তর দিকের রেলিংয়ের কাছে গেলাম। রেলিংয়ের ধারে বসার জায়গা আছে। আমি সেদিকে এগিয়ে যাই। আমাকে দেখতেই সোমা বলে ওঠে, আরে তাসফি ভাই, কি খবর? আমি বসতে বসতে বলি, এই তো ভালো। তোমার কি খবর সোমা? এই তো ভাইয়া ভালো। আঙ্কেল আন্টির কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? সোমা এদিকে এগিয়ে এসে বলে, ভাইয়াকে ভীষণ ক্লান্ত লাগছে যে। রোজা অফিস দুটো মিলিয়ে বেশ ক্লান্ত লাগছে। তার উপর ব্যবসা গরম, বুঝোই তো। হুম, তা ঠিক। প্রথম রোজাগুলো খুব ভালোভাবেই রাখা গিয়েছে। বৃষ্টি ছিল, পরিবেশটাও বেশ ঠান্ডা ছিল, ভালো লাগতো। এখন যা গরম পড়েছে, গরম পড়লে রোজা রাখতে কষ্ট হয় অনেক। আমি অন্যদিকে তাকিয়ে থাকলাম। বললাম, হুম। সোমা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর গিয়ে দোলনায় গিয়ে বসলো। দোলনাটা ঠিক আমার দিকে মুখ করে রাখা। সোমা সেখানেই বসেই বলল, ভাইয়া, হুম। আপনি আর মিহিন ভাবি প্রেম করে বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ। আপনাদের প্রেম হয় কখন থেকে? ইন্টার নাকি অনার্স লেভেল থেকে? মাস্টার্স থেকে। এর আগে আপনি সিঙ্গেল ছিলেন? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। কেন? আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলে এতদিন সিঙ্গেল ছিল, সেটা মানা যায় না। মানা যায় না কেন? কারণ এমন ছেলেরা প্রেম করে অনেক, তাই। তোমার ধারণা আমি অনেক প্রেম করেছি? হ্যাঁ। করতে পারলে তো হতোই। তার হলো কই। মানে? মানে, ভাইয়া জীবনে কেবল একটাই প্রেম করছি। একজনকে মনে প্রাণে ভালোবেসেছি এবং আলহামদুলিল্লাহ আমি তাকে নিজের করেও পেয়েছি। সোমা হাসে, বলে, আপনি ভাগ্যবান ভাইয়া। আমিও হাসি। আসলেই আমি ভাগ্যবান। বলি, তোমার কি খবর? সেদিন দেখলাম এক ছেলের সাথে কোথায় যাচ্ছ। কে সে? সোমা লজ্জা পায়, মাথা নিচু করে বলে, এমনি ফ্রেন্ড। আসলেই? হ্যাঁ। বলতে চাচ্ছ তুমি সিঙ্গেল? হ্যাঁ। মজা করো না তো। তোমরা মেয়েরা বিয়ের পরেও সিঙ্গেল থাকো। সোমা হাসে, আর তার হাসি রহস্যময়। আমিও হাসি। আমার হাসি অস্বস্তিময়। আমাদের হাসাহাসির এমন পর্যায়ে দেখি মিহিন এসে দাঁড়িয়ে আছে ঠিক সোমার পিছনে। আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, যেন আস্ত গিলে খাবে। আমি একটু নড়েচড়ে বসি। হাসিটা মুহূর্তেই বিলীন হয়। মিহিন পেছন থেকে বেশ স্বাভাবিকভাবেই বলে, এই, এদিকে আসো তো। আহা কি মধুমাখা কণ্ঠ! অথচ এর আড়ালেই আমার জন্য রাগের পাহাড়। অভিমান ভর্তি দুচোখ অপেক্ষা করছে। আমি জানি আজ আমার সাথে বাজে কিছু হতে যাচ্ছে, খুব বাজে। আমি উঠে আসি ধীর পায়ে। আসার সময় সোমাকে বলি, সোমা থাকো তাহলে, হ্যাঁ, তোমার ভাবি ডাকছে। সোমা হাসি মুখে বিদায় দেয়। মিহিনের দিকে তাকাতেই দেখি তার চেহারা কালো হয়েছে। কেমন ফ্যাকাশে রুক্ষতা ভর্তি চেহারা তার। আমার কেমন জানি মায়া হলো। এই মেয়েটাকে কি করে রাখলাম আমি। আমি ওর কাছে আসি। ও দাঁতে দাঁত চেপে বলে,
ঘরে এসো। এই বলে ও চলে যেতে থাকে। আমিও ধীরে ধীরে নিচে নেমে যাই। ঘরের ভেতর ঢুকি। আম্মার রাগী স্বর শুনি না। আব্বা ঘুমিয়ে আছেন। আমি রান্নাঘরের কাছে যাই। আম্মা রান্নায় ব্যস্ত। মিহিন মাকে সাহায্য করছে। আমি কি করব ভেবে পাই না। নিজের রুমে আসি। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে যাই। রান্নাঘরে গিয়ে বলি, আমাকে কিছু করতে হবে মা? মা কিছু বলেন না। আমার দিকে তাকিয়েও দেখেন না। মিহিনকে বলি, দেখি আমাকে দাও। আমি পেঁয়াজটা কেটে দেই। মিহিনও আমার দিকে তাকায় না। মুখ ভর্তি তার অভিমান। আমি কিছু সময় তাকিয়ে থাকি ওর দিকে। ও মাথা তুলে দেখে একবার আমায়, তারপর চোখ নামিয়ে নেয়। আমার কেমন জানি লাগতে থাকে। উপায় না পেয়ে নিজের রুমে এসে শুয়ে থাকি। চোখটা লেগে আসে যেন। ক্লান্তি চেপে ধরে ভীষণভাবে। ইফতারটা রোবটের মতো করতে হয়। আম্মা আব্বা এবং মিহিন তারা ঠিকই হাসি মুখে কথা বলছে একজন অন্যজনের সাথে। এটা দিচ্ছে ওটা নিচ্ছে, অথচ কেউই আমার দিকে খেয়াল দিচ্ছে না, কথা বলছে না। আমার অস্বস্তি হতে থাকে। কেমন জানি লাগতে থাকে। আমি এভাবেই খেতে পারি না। ইফতারি ঠিকভাবে না করেই উঠে যাই আমি। নামাজ পড়ে শুয়ে থাকি। বসার ঘরে অল্প সাউন্ডে টিভিটা ছেড়ে দেই। কিছু সময় পর আব্বা আসেন। তিনি খবর দেখবেন। আমি উঠে যাই। আমার রুমের দিকে যেতেই দেখি দরজা বন্ধ। এখন থেকেই দরজা বন্ধ করে রেখেছে। আমি আম্মার রুমে যাই। উনি তখনও নামাজ পড়ছিলেন। আমি চুপচাপ ওনার বিছানার কাছে বসে থাকি। মুখ মলিন আমার। মা নামাজ শেষে বিছানায় উঠে বসেন। পান বানিয়ে মুখে দেন। তার কিছু সময় পর নিজে থেকেই বলেন, তোকে আজ ঘরের জায়গা দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। মিহিন অনুরোধ করে বলল, তাই তোকে ঘরে ঢোকার অনুমতি দিলাম। আমি কিছু বলি না। মাথা নিচু করে রাখি। আম্মা বলেন, এমনিতেই গরম পড়েছে, তার উপর চুলার কাছে থাকলেই এমনিতেই গরম লাগে। এমন অবস্থায় রান্না নামক ঘাস কাটাটা যে কতটা আনন্দের, সেটা একদিন রান্নাঘরে আসলেই টের পাবি। আমি এবারেও চুপ করে থাকলাম। কিচ্ছু বললাম না। আম্মা আবার বললেন, তোর কি মনে হয় রান্না করাটা কি খুব সহজ কাজ? একদিন তরকারিতে লবণ কম হয়েছে, তোরা বাপ বেটা মিলে আবার দোষ ধরে বলিস। আমাদেরকে সেই লবণ ঠিকভাবে দিয়ে রান্নাটা সুস্বাদু করে রাঁধতে হয়, তা না হলে তোদের কথার নিচে পড়ে থাকতে হয়। মা তুমি তো জানো আমার রাগটা কেমন। হুট করেই কি হয়ে যায় সেটা আমি নিজেও জানি না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখ। আমি কিছু সময় চুপ করে থাকি। তারপর বলি, সরি। তোদের এসবে অভ্যস্ত আমি, তাই আমাকে সরি বলে কোনো লাভ নেই। সরি তুই মিহিনকে গিয়ে বল, যা। আমি উঠে আসি। মিহিন রুমের দরজা বন্ধ করে আছে। আমি বাইরে বেরিয়ে যাই। চায়ের নেশা পেয়েছে ভীষণ। মোড়ের দোকানে চা খাই। একেবারে তারাবির নামাজ পড়ে ঘরে আসি। কলিং বেলে বাজাতেই মা দরজা খুলে দেন। আমি কিছু সময় বসার ঘরে বসি। তারপর আমার রুমের দিকে যাই। ভাগ্য সুপ্রসন্ন। দরজা খোলা। আমি ভেতরে ঢুকে দরজা আটকে দেই। মিহিন রুম অন্ধকার করে শুয়ে আছে। আমি লাইট জ্বালাই। মিহিন চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি ধীরে ধীরে তার কাছে যাই। তার দিকে তাকিয়ে থাকি কিছু সময়। সে আমার উপস্থিতি টের পায়। মুখ ফিরিয়ে নেয়। আমি তার মুখ ধরে তাকে আমার দিকে ফেরাই। সে বিরক্ত হয়। বলে, ছাড়ো তো। সরি মিহিন। মিহিন কঠিন স্বরে বলে, আমাকে সরি বলার দরকার নেই। তুমি তোমার সোমাকে গিয়ে সরি বলো। আমি অবাক হই। আশ্চর্য! সোমা আসলো কোত্থেকে? বলি, কি? সোমাকে? কেন? মিহিন কিছু বলে না। শোয়া থেকে উঠে যায়। বারান্দা গিয়ে দাঁড়ায়। বারান্দা ভর্তি জ্যোৎস্না। আশ্চর্য! আজ পূর্ণিমা নাকি? মিহিন বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। আমি ওর পাশে দাঁড়াই। ভালো করে দেখি তাকে। মেয়েটার চোখ ভর্তি মায়া। চাঁদের আলো তার সমস্ত চেহারাটাকে কেমন উজ্জ্বল করে তুলেছে। তাকে কেমন অপরূপ সুন্দরী লাগছে। আমি ভালো করে দেখি তাকে। তার চোখ কেমন ফোলা। হঠাৎই কেমন চিকচিক করে উঠল। আমার বুকের ভেতর ধক করে উঠে। মিহিন কান্না করছে। বলি, কান্না করছো তুমি? মিহিন জবাব দেয় না। আমি আবারও বলি, মিহিন তুমি কান্না করছো? মিহিন কেমন ধরে আসা আসা স্বরে বলে, হুম, কাজে তোমার কি? তোমার কি? আমার হার্টবিট যেন বেড়ে যায়। বুকের ভেতর কেমন শিন করে ওঠে। বলি, আই এম সরি মিহিন। তোমার সরি লাগবে না আমার। প্লিজ। হুম, কোনো প্লিজ নয়। মিহিনের স্বর কঠিন শোনায়। আমি তার হাত ধরে ফেলি। বলি, প্লিজ মিহিন। মিহিন আমাকে মৃদু ধাক্কা দেয়। বারান্দার দেয়ালের সাথে লেপ্টে ধরে আমায়। টি শার্ট খামচে ধরে বলে, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? মেয়েটার চেহারা কঠিন হয়ে আছে মুহূর্তে। যেন কথাটা এখনই মনে পড়েছে। চোখ মুখে অপ্রতিরোধ্য রাগ। চেহারা কেমন লালচে হয়ে আছে। আমি বলি, এই কথা বলছো না কেন?
কেন বলছি জানিস না? সোমার সাথে এত গল্প কিসের? এত হাসাহাসি কিসের? আমি তাকে কিছু বলি না, কেবল দেখে যাই, মনে মনে হাসি। অদ্ভুত এক আনন্দ হয় আমার। সে কেমন মায়াময় একটা স্বরে বলে ওঠে, আমি তোকে খুন করে ফেলবো কুত্তা। মেয়েদের কণ্ঠে গালিও কি অসাধারণ লাগে বলি। এমন এক জ্যোৎস্না রাতে এমন সুন্দরী নারীর হাতে খুন হওয়াটাও অনেকটা ভাগ্যের। মিহিন আমার গেঞ্জিটা আরো শক্ত করে ধরে বলে, তোকে আজ মেরে ফেলবো আমি। বেয়াদব ছেলে, আমাকে খালি কষ্ট দেয়। মারো। মিহিন কাঁদো কাঁদো স্বরে বলে, রাগারাগি আমার সাথে করবি আর হাসাহাসি করবি অন্য মেয়ের সাথে? আমি তা কখনোই হতে দেব না। আচ্ছা, হতে দিও না। কোথায় আমার রাগ ভাঙাবি? তা না করে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতেছিস। মিহিন আমাকে ছেড়ে দেয়, কিছুটা দূরে সরে যায়, আমার দিকে তাকিয়ে থাকে কেবল। আমি ওর দিকে তাকাই, ওর চোখে চোখ রাখি। মেয়েটার চোখে জল খেলা করছে যেন। বলি, সরি মিহিন, প্লিজ আর রাগ করে থেকো না। মিহিন বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, আমার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আমিও তাকে দেখে যাই। সে বলে, রান্নাঘরে ঘাস কাটি আমরা, তাই না? আমি মাথা নিচু করে নেই। সে আবার বলে, আমাকে রান্নাঘরেই মানায়, তাই তো? আমি কিছু বলি না। মিহিনের স্বর ভেজা, সে কান্না করে দেয়, গা কাঁপিয়ে কান্না করে সে। আমি তার কাছে যাই, তাকে সামলেও নেই, চোখের জল মুছে দেই। বলি, সরি বলেছি তো। প্রিয় মানুষের মুখে এসব কথা মানায় না। তারা অল্প কিছু বললেও পাহাড় সমান মনে হয়, সেখানে তুমি আমার যা নয় তাই বলছো। প্লিজ ফরগিভ মি, মিহিন। মিহিন আমার পাশ থেকে সরে দাঁড়ায়, বলে, আমাকে একদম ছুবে না তুমি। আমি তার দিকে তাকিয়ে থাকি। সে কান্না করে কেবল, আবারও তার ভেজা স্বর শোনা যায়। আমাকে দেখলে নাকি তোমার রাগ হয়? অথচ একসময় আমাকে দেখেই তোমার মন ভালো হতো, প্রশান্তিতে ভরে যেত মন। কত বলতে আমায়, আজ সেই কথাগুলো যেন ফিকে লাগে। আমি আরেকটু তার কাছে সরে যাই। তাই বলে এভাবে বলবে? তাকে জড়িয়ে ধরি চট করেই। সে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বারবার। বলে, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আমি তাকে ছাড়ি না, খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখি। সে একসময় ক্লান্ত হয়, কান্নার স্বর ভারী হয়, কাঁদতে থাকে। আমি তাকে বুকের সাথে মিশিয়ে রাখি। সে কাঁদতে কাঁদতে মাথা ফেলে আমায় বলে, আমি খুব কষ্ট পেয়েছি তাসফি, খুব কষ্ট পেয়েছি। আমি মেয়েটাকে আমার সাথে আরেকটু মিশিয়ে নিলাম। ভেজা স্বরে বললাম, আর একটা কথাও বলো না। জড়িয়ে ধরেছি না, এখন সব ঠিক হয়ে যাবে। দেখো। মিহিন আমাকে জড়িয়ে ধরে তখন, আমার মাথায় চেপে ধরে নিজের কাঁধের কাছে, চুলের ওপর হাত বুলিয়ে দেয়। বলে, তুমি সব সময় আমার কাছে থাকবা, আমার সাথে যত ঝগড়াই হোক আমার কাছে কাছে থাকবা। ছাদে যাওয়ার দরকার নেই, কোনো মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নেই, জানো না? আমার সহ্য হয় না এসব। সরি। সরি বললে হবে না, তাহলে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। আচ্ছা, প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? তোমার সাথে ঝগড়া হলে তোমার কাছে কাছে থাকবো, বাহিরে কোথাও যাব না, মেয়েদের সাথেও কথা বলবো না। মিহিনের গলা দিয়ে দীর্ঘশ্বাস আসে। বলে, হুম, তুমি কথা দাও, কিন্তু রাখতে জানো না। কে বলল? আমি বলেছি। আমি ওকে ছাড়িয়ে নিতে চাই। ওকে দেখব বলে আমাকে নড়তে দেখেই বলে, খবরদার, ছাড়বা না আমায়। আমার মন এখনো ভালো হয়নি, এভাবে জড়িয়ে ধরে রাখো। মন ভালো হলে আমি নিজেই ছাড়িয়ে নেব। তার আগ পর্যন্ত এভাবে থাকো, এটাই তোমার শাস্তি। আমি কিছু বলি না আর। জড়িয়ে ধরে রাখি ওকে। সে নিজেও আমাকে জড়িয়ে ধরে রাখে, আমার চুলে হাত বুলিয়ে দেয়। কিছু সময় পার হয় ভীষণ নীরবতায়। হঠাৎ করে সে বলে ওঠে, আচ্ছা, তখন তুমি রাগিয়েছিলে কেন? সে আমার কাঁধ থেকে মাথা তুলে দাঁড়ায়। আমি লজ্জা পাই, হাসি আসে। বলি, বাদ দাও, শুনতে হবে না। এই বলে আমি ওকে দেয়ালের সাথে লেপ্টে ধরি। সে মিশে যায় দেয়ালের সাথে, আমার চোখে চোখ রাখে। বলে, দুষ্টামি করবা না, আগে বলো কেন রেগেছিলে। তোমাকে খুব সুন্দর লাগছে মিহিন। মিহিন আমার দিকে চেয়ে থাকে কিছু সময়, চট করে চোখ সরিয়ে নিয়ে বলে, উফ, এভাবে তাকিয়ে থেকো না, আমি পাগল হয়ে যাব। বলো না, কেন রেগেছিলে? আমি দীর্ঘশ্বাস ফেলি। বলি, নেভি ব্লু কালারের গেঞ্জিটা পাচ্ছিলাম না, তাই। মিহিন কেমন করে যেন তাকায়। বলে, একটা গেঞ্জির জন্য এমন করেছিলে? আমি মাথা নিচু করেই নেই।
মেয়েটা চট করেই হেসে ওঠে। হঠাৎই ভীষণ হাসতে থাকে মেয়েটা। আমি মাথা নিচু করে রাখি, কারণ আমি জানতাম সে হাসবে। সে হাসুক, আমি বরং দেখি তাকে। আমি মাথা তুলে তাকাই, তার চোখে চোখ রাখি। মিহিনের হাসিটা হঠাৎই থেমে যায়, আমার টি শার্ট ধরে টান দেয় নিজের দিকে, কেমন মিষ্টি এক স্বরে বলে, গাধা একটা। কথাটা বলেই বলে, এখন ওই কথাটা আবার বলো তো। কোন কথাটা? ওই যে একটু আগে বললে। আমি ভাবনায় পড়ে যাই। কি বলেছিলাম একটু আগে? মিহিন আবার বলে, বললে না আমায় কেমন লাগছিল। আমি চট করে হেসে দেই। মিহিনের মুখে কিঞ্চিত চাঁদের আলো পড়ছিল, সেই আলো তার কাজল চোখে মিশে যায় গোলাপি রঙের ঠোঁট দুটোয়। বলি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে মিহিন। মিহিন আমার দিকে তাকিয়ে থাকে কেমন করে, চেহারা ভর্তি তৃপ্তি তার, কেমন আনন্দে জল জল করছে। চট করেই সে নিজের মুখটা আমার দিকে এগিয়ে আনে, আমার ঠোঁট দুটোকে নিজের করে নেয়, আঁকড়ে ধরে আমায় শামুকের মতো। কি জানি, তা দেখে হয়তো হিংসা হয় চাঁদের, হিংসা হয় প্রকৃতির। তাই তো চট করেই রূপ বদলায় সে। চাঁদ ডুবে যায় অন্ধকার কালো মেঘের আড়ালে। তোমার রেগুলার পিরিয়ড হয়? হ্যাঁ হয়। পিরিয়ড হলে পেট ব্যথা হয়? হ্যাঁ, কিন্তু কেন? তুমি কি জানো পিরিয়ড হয় যে নারীর জন্য, সেটা কেটে ফেললে আর পিরিয়ড হবে না? হ্যাঁ জানি। তুমি চাইলে সেই নারী কেটে ফেলতে পারতে, তাহলে কেটে ফেলো নাই কেন? সেই নারী কেটে ফেললে আর তো এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে হতো না তোমাকে। সে নারীটা কেটে ফেললেই তো আমার আর কখনো বাবু হবে না। বাবুর জন্য তুমি এতদিন কষ্ট করবা? হ্যাঁ, বাবু না হলে তো আমি সম্পূর্ণ নারী হতে পারবো না। একটি মেয়ে মা হলেই তো সে পূর্ণ নারী হয়। তুমি তো জানো ডেলিভারি কতটা রিস্কি, তোমার জীবনও চলে যেতে পারে, তবুও তুমি বাবু নিবা? হুঁ, হ্যাঁ জানি, তবুও আমি বাবু নিব, কারণ আমি মা হতে চাই। তাহলে তুমি সুইসাইড করতে গিয়েছিলা কেন? মানে? এতক্ষণ আফরা আর তুবা কথা বলছিল। তুবা রুমের বারান্দায় বসে। আফরা আর তুবা দুই খালাতো বোন, ওরা একই কলেজে পড়ে। বোনের থেকে বন্ধুত্বটা বেশি ওদের মাঝে। তুবা গত রাতে সুসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। তুবার ছোট ভাই বুঝতে পেরে তার আম্মুকে বলে দেয়, আর ওর আম্মু এসে তুবাকে সুসাইড করা থেকে বাঁচায়। রাতে তুবাকে কেউ কিচ্ছু বলে নাই, কোনো কিছু জানতেও চায় না। শুধু তুবার আম্মু তুবার সাথে রাতে থাকে। রাতেই আফরাকে তুবার বাসায় আসতে বলা হয়, কারণ আফরা পারে তুবা থেকে কথা জানতে আর তুবাকে বোঝাতে। সকালে আফরা তুবার বাসায় আসে আর জানতে পারে তুবার সুসাইড করার কারণ। তুবা প্রায় 3 মাস থেকে একটা ছেলেকে পছন্দ করে। 1 মাস ছেলেটাকে দেখার পর ছেলেটাকে প্রপোজ করে। ছেলেটা রাজি হয়ে যায়। তারপর 2 মাসের মতো সময় তারা রিলেশনে ছিল। গতকাল সকালে হঠাৎ করে ছেলেটা বলে সে আর রিলেশন কন্টিনিউ করতে পারবে না। কারণ জানতে চাইলে বলে সে আর তুবাকে পছন্দ করে না। তুবা সারাদিন ছেলেটাকে বোঝায়, কিন্তু ছেলেটা কোনোভাবেই তুবার কোনো কথার গুরুত্ব দেয় নাই, যার ফলে সে রাতে সুসাইড অ্যাটেম্প নিতে যাচ্ছিল। আমি তোমাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা। তুবা কান্না একেবারে থামিয়ে দিয়েছে আর খুব আগ্রহ সহকারে আফরার কথা শুনতে লাগলো। একটি মেয়ে ছোট থেকেই মা হতে চায়, খেলার ছলে মা হয়। পুতুল খেলার সময় থেকে একটি অবুঝ মেয়ে মা হওয়ার আগ্রহ দেখায়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তারপর পিরিয়ড হয়, সেই মেয়েটা তখন জানতে পারে পিরিয়ড না হলে সে মা হতে পারবে না। পিরিয়ডের অসহ্য যন্ত্রণা সহ্য করেও সে কখনো নারী কাটতে চায় না, কারণ সে জানে নারী কাটলে তার কষ্টটা কমলেও সে কখনো মা হতে পারবে না। তারপর বিয়ে করে প্রেগনেন্ট হয়, তখনও সে হাজার কষ্ট সহ্য করে শুধুমাত্র মা হবার জন্য। পেটে থাকা অবুঝ বাচ্চার জন্য সে কত কি করে। সে মেয়েটা কিন্তু জানে না তার পেটের বাচ্চাটা কেমন দেখতে, ছেলে নাকি মেয়ে, সে কিচ্ছু জানে না। তবুও সেই মেয়েটা বাচ্চার জন্য হাজারো কষ্ট মুখ বুজে সহ্য করে, শুধুমাত্র মা ডাক শোনার জন্য। আফরা এতটুকু থেমে বলল, তুবা অধিক আগ্রহ নিয়ে আফরার কথা শুনছে। আফরা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে, যার কারণে যে কেউ তার কথা খুব মনোযোগ সহকারে শুনতে পছন্দ করে। তারপর আসে সেই সময়, যে সময়টা প্রতিটা মেয়ের জন্য কষ্টকর। ডেলিভারির সময় মেয়েটা মারাও যেতে পারে, তবুও সে কোনো কিছু না ভেবে শুধু বাচ্চাটার জন্য ডেলিভারি করতে যায়। বাচ্চা যেমনই হোক না কেন, বাচ্চা হবার পর সে মা হবার আনন্দে আত্মহারা হয়ে যায়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এখানে শুধু কষ্টেরই কথা বললাম, এখানে প্রশান্তিটা কি জানো? হ্যাঁ, মা হওয়া, একটি ছোট বাচ্চার মুখ থেকে মা ডাক শোনা। হ্যাঁ, তুমি বুঝেছ।
এবার বলো, এত কষ্ট করার পর সে বাচ্চাটা কত আদরের হবে? অনেক আদরের হবে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এত কষ্ট করার পর সে বাচ্চাটাই তো সব থেকে আদরের হবে। সে বাচ্চাটাই তো তখন মেয়েদের বাঁচার কারণ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি সেই বাচ্চাটা বড় হয়ে তার মাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায়, তখন তার মায়ের কেমন হবে বলতে পারবে? খুবই খারাপ হবে। এত কষ্ট করার পর, এত কিছু সহ্য করার পর যদি সন্তান মায়ের সাথে না থাকে, তাহলে তো সেই মা সহ্য করতেই পারবে না। হ্যাঁ, ঠিক বলেছ। এখন বলো তো, আমার এইগুলো কথা বলার কারণ কি? জানি না। আমি এতগুলো কথা বলার কারণ তুমি। তোমার জন্য আমি এতগুলো কথা বললাম। তুমি রাতে সুইসাইড করতে চেয়েছিলে, তখন কি তোমার মনে হয় না তোমার সে হাজারো কষ্ট সহ্য করা মায়ের কথা, যে শুধু তোমার জন্য কিশোরী বয়স থেকে কষ্ট সহ্য করে আসছে, তোমাকে না দেখেও তোমাকে ভালোবেসে পেটে ধারণ করেছে, ছোটখাটো ব্যাগের মতো ভার পেটে নিয়ে 10 মাস হেঁটে বেরিয়েছে, তার এই আকাশ সমান ভালোবাসা পায়ে ফেলে তুমি কিভাবে সুইসাইড করতে গিয়েছিলে? আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই। তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আবির এভাবে আমাকে ছেড়ে দিবে, আমি মেনে নিতে পারছিলাম না। আমি ওকে খুব ভালোবাসি। আবির তোমার জন্য কি করেছে যে তুমি ওকে ভালোবাসো? সে তো আমার জন্য কখনোই কিছু করে নাই, শুধু কথাই বলতো আমার সাথে। যিনি তোমার জন্য এত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, তার কথা না ভেবে তুমি আবিরের কথা ভেবে মরতে চাইছিলে, যে তোমাকে ভালোবাসে না? আমি ভুল করে ফেলেছি। তখন আমার মাথায় কিছু আসছিল না। আজ তোমাকে আরো কিছু কথা বলি। আমি জানতাম না যে তুমি কোনো ছেলের সাথে রিলেশনশিপে আছো। জানলে তোমাকে বুঝাইতে পারতাম। সে যাই হোক, আত্মহত্যা করা হারাম, তবু তুমি সেটা করেছো। অবৈধ সম্পর্ক আর আত্মহত্যা করে তুমি জাহান্নামে যেতে চেয়েছিলে। আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি তোমাকে সুযোগ দিয়েছেন নিজের ভুল শুধরে আল্লাহর পথে ফিরে আসার জন্য। আর একটা কথা, যেটা না বললেও নয়, যে ছেলে তোমাকে ভালোবাসে নাই কখনো, তার জন্য তোমার জীবন দিতে যাচ্ছিলা। এটি করে তুমি তোমার মায়ের ভালোবাসার অপমান করেছো। তোমার উচিত ছিল অন্যের কথা না ভেবে তোমার মায়ের কথা ভাবা, যিনি তোমার জন্য নিজের সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসে, তোমার সব স্বপ্ন পূরণ করে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তুমি যে বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আশা করি এমন হারাম কাজে আর নিজেকে জড়াবা না, আর মায়ের ভালোবাসা অপমান করবা না। আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তার মধ্যে তোমার মা একটি অন্যতম নিয়ামত। সেই নিয়ামতের সঠিক মর্যাদা না রাখতে পারলে তোমার যোগ্যতা নেই তার সন্তান হবার। এভাবে বলো না প্লিজ। আমি আর এমন কাজ করব না। আর আমি যা করব সেটা শুধু আমার আম্মুর জন্য করব, অন্য কোনো ব্যক্তির জন্য না। আমি বুঝতে পেরেছি আম্মু আমার জন্য কতটা কষ্ট করেছে। আলহামদুলিল্লাহ, তোমার কথায় খুশি হলাম। খালা তোমার এই কাজের জন্য অনেক কষ্ট পেয়েছে, যার জন্য তিনি এখনো কান্না করছেন। তুমি খালার সাথে কথা বলো আর মাফ চেয়ে নাও। হ্যাঁ, আমি যে কাজ করেছি তার জন্য আমি লজ্জিত। এখন আমি বুঝতে পেরেছি কত বড় অন্যায় কাজ করতে গিয়েছিলাম আমি। ছি, এখন নিজের উপরই রাগ লাগছে। রাগ করো না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, যিনি তোমাকে একটা সুযোগ দিয়েছে, আর তওবা করো। তুব এবার উঠে গিয়ে তার মায়ের কাছে যায় আর আফরা আকাশপানে তাকিয়ে থেকে নিজের অজান্তে বলে ফেলল, আম্মু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার ভালোবাসার অপমান করব না কখনো। তোমার ভালোবাসার মর্যাদা রাখবো। হিয়া আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো। আসলেই আপনি যে কোনো মুহূর্তেই থাকেন না কেন, আপনার পজিশন যে কোনোভাবেই থাকে না কেন, আপনার সময়টা অনেক খারাপ যাক না কেন, তবুও ভুল করেও এই ডিসিশন নেবেন না যাতে আপনার ফ্যামিলি, আপনার নিজের সব কিছুরই ক্ষতি হয়। সুসাইড করা কোনো সমস্যার সমাধান নয়। প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে। তাই প্লিজ সুসাইড করা থেকে বিরত থাকুন। বাসর ঘরে একা বসে আছি। অনেকক্ষণ হয়ে গেল। বরমহাশয়ের নিউজ পাচ্ছি না। ওহ, মেকআপ করে কেমন যেন অস্বস্তি লাগছে। গ্রামে থাকতাম, মেকআপের সাথে অতটা পরিচিত নয়। যার সাথে বিয়ে হয়েছে তাকে খুব চিনি আমি। আমার বন্ধু, আমার পুটুস। আসুক একবার, নাক মুখ ছেড়ে দিব। দরজা খোলার শব্দ। পুটুস আসলো মনে হয়। এসে বলল, কিরে, ঘুমটা দিস নাই কেন? জানিস না বাসরাতে
ঘুমটা দিয়ে থাকতে হয়। আর মুখে এত আটা ময়দা মেখেছিস কেন? কিরকম পেতনি পেতনি লাগছে। উফ, টিপু চুপ করবি? তোরেও তো টেপার মতো লাগছে। তুই এটা বলতে পারলি সাথী? এবার প্লিজ কান্না করিস না। এমন ভ্যাকান্না ছেলে জীবনও দেখি নাই আমি। আমি ফ্রেশ হয়ে আসি। বাপরে, ফ্রেশ হতে এত টাইম লাগলো ভাবতেই পারছি না। এত সাজানোর কি দরকার ছিল? রুমে এসে দেখি পুটুস শুয়ে আছে। এই শুনছিস? হুম। ঘুমাবো আমি। তো ঘুমা। আমি তো দুটা বালিশ না হলে ঘুমাতে পারি না, জানিস না? প্লিজ কুটুস, আমার বালিশটা নিস না। দে তো ভেড়া, ড্রামা বাদ দে, ঘুম আসছে। নিলাম বালিশটা কেড়ে। দুইটা বালিশ মাথার নিচে না দিলে ঘাড় ব্যথা করে প্রচুর। টিপু বসে আছে, আমি শুয়ে পড়লাম। কি রে পুটুস, ঘুমা। আমাকে অসহায় পেয়ে আমার বালিশ কেড়ে নিলি? তোর তো জাহান্নাম নসিব হবে। ওলে বাবালে, অবিতাপ দিত্ত। আচ্ছা ওয়েট, এই নে তোর বালিশ। ওয়াও, থ্যাঙ্কস ইয়ার। তোর এই দিন আমি কখনো ভুলবো না। ওকে, এবার তুই ঘুমা। টিপু শুয়ে পড়ল। এবার আমি কি করব? উঁচু জায়গায় না ঘুমালে তো ঘাড়ের অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ভাবছি কি করা যায়। ইয়াপ, আইডিয়া। আমার বালিশটা নিয়ে টিপুর বুকের উপর রাখলাম। তারপর মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। বাহ, আমার মাথায় কত বুদ্ধি! কেউ আমার কপালের চুল সরিয়ে দিচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি টিপুর হাত আমার চুলে। উহ উহ উহ। কি হয়েছে? কথা না বলে উ উ করিস কেন? সকালে ব্রাশ না করে কথা বলি না কারোর সাথে, নিজেকে কেমন অপরিষ্কার লাগে। টিপু আমার গাল ধরে ওর মুখের কাছে নিয়ে যাচ্ছে। কি করবে? কিস করবে না তো? ওহ শিট, কি ডিসগাস্টিং ব্যাপার। একখানি ঝাটকা দিয়ে টিপুকে সরিয়ে বাথরুমে ব্রাশ করতে দৌড় দিলাম। বিকালে দেখি টিপু শুয়ে আছে, মোবাইল টিপছে মনে হয়। তাও জিজ্ঞেস করলাম, কিরে টিপু, কি করছিস? চোখ কানা নাকি? দেখিস না কি করছি? না, আজ তো বৌভাত, সবাই অনুষ্ঠানে, আর তুই একা শুয়ে আছিস, তাই জিজ্ঞেস করলাম। ভাল লাগছে না। চল, উঠ বলছি। টিপুর হাত ধরে টানতে লাগলাম, কিন্তু আমার হাত সরিয়ে দিল। কয়েকজন আমাকে ডাকতে আসায় আমি টিপুকে কিছু না বলে ওদের সাথে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে ফেবু নিয়ে বসলাম। টিপু এখনো রুমে আসেনি। কয়েকজন কংগ্রাচুলেশন জানিয়েছে আমাকে। রিপ্লাই করলাম তাদেরকে। টিপু এসে গেছে, হাতে একটা এক্সট্রা বালিশ নিয়ে। ভ্রু কুচকে বললাম, এটা কেন আনলি? বালিশ তো পেয়ে গেছি। এটাই মাথায় দিবি। জলহস্তিনী বুকের ওপর রেখে আমি ঘুমাতে পারবো না। আমি জলহস্তিনী? কেন, সন্দেহ আছে? কি বললি কুমির? বলেই পাশে থাকা বালিশটা ওর দিকে ছুঁড়ে দিলাম। ওর হাতে থাকা বালিশটা আমার দিকে ছুঁড়ে দিল। টিভিতে দেখানো প্রোগ্রামের মতো আসতে না, এমন জোরে মেরেছে আমার নাকে লেগেছে অনেক। আহ! টিপু ছুটে এলো আমার কাছে, পাগলের মতো দেখাচ্ছে ওকে। ওর উপর আমার তেমন ভালোবাসার ফিলিংস নেই, কিন্তু প্রিয় বন্ধুকে হারাতে চাই না। আর অন্য একটা অচেনা মানুষের সাথে থাকতে পারবো না, বিধায় ওকে বিয়ে করা। আমি জানি টিপু আমায় ভালোবাসে। এসব ভাবতে ভাবতে হঠাৎ নাকে ব্যথা করে উঠল। ওদিকে টিপু কি বলছে এইটাও ব্যথার জ্বালায় কানে যাচ্ছে না। অনেকক্ষণ পেরিয়ে গেল, নাক ধরে বসে আছি। টিপু আমার সামনে মাথা নিচু করে বসে আছে। ওই টিপু চোখ তুলে যখন তাকালো আমার দিকে, দেখি চোখ দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। উফ, কি ভ্যাকান্না ছেলে রে। সরি। আমি এখন ঠিক আছি, ঘুমিয়ে পড়। কালকে তো আমাকে আর তোকে আমার বাপের বাড়ি যাওয়ার দিন। আচ্ছা। বাড়ি এসে খুব ভালো লাগছে আমার। গ্রামের আলো বাতাসের আসলেই তুলনা নেই। অনেক লোক আসছে টিপুকে দেখতে। টিপুকে আমার ফ্রেন্ড থেকে বরে রূপান্তরিত হয়ে কেমন লাগছে সেটা দেখতে। রাতে এলাম দুজন ঘুমাতে। কানে হেডফোন লাগিয়ে হৃদয় খানের ফিরতো পাবো না গানটা শুনতে লাগলাম। হঠাৎ আমার কান থেকে একটা স্পিকার খুলে ওর কানে লাগিয়ে গান শুনতে লাগলো। ওই ওই, তুই তোর কানে ওটা লাগালি কেন রে? তোর সব জিনিসের আমার অধিকার আছে। ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। এটা বলা স্বাভাবিক,
কিন্তু আমার কি প্রবলেম হচ্ছে টিপুর কাছে যেতে? কিসের জড়তা কাজ করছে আমার ভেতর? ওর সাথে মিশতে পারছি না কেন আমি? তাহলে কি বন্ধুকে কখনো বর ভাবা যায় না? আমি কেন তাহলে টিপুকে বিয়ে করলাম? কেন ওর লাইফটা আমি ধ্বংস করলাম? কি কুটুস বাবু, কোথায় হারিয়ে গেলা? টিপুর চোখের দিকে তাকালাম। স্পষ্ট বোঝা যাচ্ছে ও আমার কাছে আসতে চাইছে, কিন্তু ওকে কি করে বোঝাই আমি এসবের জন্য রেডি না। আমার সময় লাগবে। আমার জড়তা কাটাতে পারছি না আমি। টিপুকে বললাম আমার শরীর খারাপ করছে, আমি ঘুমাবো। ওর দিকে আর না তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। পরদিন দুপুরবেলা। এই কুটুস, জানিস আজ না সুপারমুন দেখা যাবে। মানে? আরে, চাঁদকে 30 গুণ বড় দেখা যাবে। ওকে, দেখবো তাহলে। রাত 7:52। কিরে টিপু, চাঁদ তো অন্যদিন যা দেখি আজকেও তাই দেখছি। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তোদের এখানে কোনো পুকুর নেই যেখানে পুকুরের পানিতে চাঁদ দেখা যায়? আছে, যাবি? হুম। চারদিকে নীরবতা। আমার ভয় লাগছে। হরর ফিল্মের মতো এখন যদি ভূত দেখি তাহলে একদম শেষ। ওয়াও, দেখ সাথী, কি সুন্দর দেখাচ্ছে চাঁদটাকে পানিতে। হুম, দেখ, আমার শীত লাগছে। আমার চাদরের মধ্যে আয়। না, থাক। আরে আয় না। টেনে নিয়ে নিল চাদরের মধ্যে। কেমন জানি অস্বস্তি লাগছে, আবার কেমন জানি ভালো লাগছে। হঠাৎ কিছু একটা শব্দে প্রচন্ড ভয়ে সিনেমার মতো টিপুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললাম। কি হলো, ভয় পাইছো? আমি তো আছি তোমার সাথে, তাই না? হ্যাঁ, চলো ঘরে যাই, মশা কামড়াচ্ছে। হুম, যাই চল। বাড়িতে এসে আমার বকা খেতে হলো। কিরে সাথী, তোর কি জীবনে আক্কেল হবে না? নতুন বিয়ে হয়েছে, এই হলদি গায়ে পুকুরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস? আম্মা, তুমি মনে হয় ভুলে গেছো, আমার এখনো আক্কেল মারি উঠে নাই। চুপ কর। আর গেলে তোর কি করি দেখবি। এখন জামাইকে নিয়ে খেতে আয়। আচ্ছা, হালা ট্যাপা, আমার বকা খাওয়া দেখে হাসিছ? ইয়া জোরে একটা চিমটি দিয়ে দিলাম দৌড়। এটা আমার বকা খাওয়া দেখে হাসার জন্যে। এই দাঁড়া, জলহস্তিনী। আজ রাতে খুব জ্যোৎস্না, হ্যাঁ, তাই না কুটুস? হুম, তো? এমন জ্যোৎস্না রাতে ডাবলরা কি করে জানিস? জানতে চাই না, ঘুমা। টিপু একদম কাছে চলে এসেছে আমার। আমি এসবের জন্য রেডি না টিপু। আমার সময় চাই। প্লিজ, আমায় জোর করিস না তুই। বলেই কেঁদে দিলাম। টিপু আমার দিক থেকে অন্য পাশে ফিরল। পরদিন আমার শ্বশুরবাড়ি আসলাম। দুদিন পর শাশুড়ি আম্মার সাথে বসে কথা বলছিলাম। তিনি হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, বৌমা, টিপুর সাথে তোমার কি কোনো ঝামেলা হইছে? না তো আম্মা, কেন? তাহলে ও রাজশাহী এমএ করতে যাচ্ছে কেন? কি বললেন আপনি? ও রাজশাহী যাচ্ছে? কই, আমাকে তো কিছু বলেনি। হুম, 7 দিন পরই তো যাবে বলল। কেন জানি মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে। তুমি একটু দেখো না ওর কি হয়েছে। জি আম্মা। টিপু রাজশাহী যাচ্ছে কেন? আমার থেকে দূরে থাকার জন্য? ও, তাহলে তো ভালোই। নিজেকে গোছানোর জন্য একটু সময় পাবো। কিন্তু ওটা শোনার পর থেকে আমার এমন কেন হচ্ছে? কেমন অসহায় লাগছে। রাতে টিপু ফিরলে ওকে জিজ্ঞেস করলাম, শুনলাম রাজশাহী চলে যাচ্ছ? হ্যাঁ। আমাকে জানালে না যে? জানিয়ে কি হবে? আমাকে কি যেতে দিবি না? আটকে রাখবি? হ্যাঁ, রাখবো। কেন? আমি তোমার স্ত্রী। ও আচ্ছা, বুঝলাম। এখন ঘুমা। টিপু এমন বিহেভ করলো কেন? আমার এত খারাপ লাগার কারণ কি? কেন মনে হচ্ছে ওকে যেতে না দিয়ে আটকে রাখি? কেন? কি জন্য? ওহ, বুঝছি আমি। ওকে ভালোবাসি। ও কখনো কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেনি। তাই বুঝিনি ওর মূল্য কতখানি। আজ যখন যাওয়ার কথা বলেছে, তখনই বুঝছি ওর মূল্য কতখানি। কিন্তু টিপু কি সত্যি চলে যাবে? ৫ দিন কোনোরকমে কেটে গেল। টিপুকে কিছু বলতে যেয়েও পারছি না বলতে। সেই জড়তা কাজ করছে নিজের মধ্যে। যাওয়ার আগের দিন বলেই দিলাম, টিপু, রাজশাহী না গেলে কি খুব লস হবে?
লাভও কিছু হবে না, হ্যাঁ, তাই না? আসলে আমি পাশের রুম থেকে শাশুড়ি আম্মার ডাক দিলেন। যা, মা ডাকছে। কিন্তু আমার এখন কথাগুলো বলা জরুরি। আগে মায়ের কথা শুনে আয়। কিছু বলতে চেয়েও পারলাম না। কিছুক্ষণ পর রুমে এসে দেখলাম টিপু ঘুমিয়ে গেছে। না, আমার ভালো লাগছে না। আমার নিজের দোষে টিপু চলে যাচ্ছে আমাকে রেখে। নিজেকে অনেক বোঝালাম, টিপুকে আমার মনের কথা বললে ও আমাকে ছেড়ে যাবে না। ঘুমন্ত টিপুর কানের কাছে গিয়ে বললাম, আমাকে ছেড়ে যাস না পুটুস, আমি তোকে ভালোবাসি। ঘুমন্ত চেহারার কোনো পরিবর্তন হলো না। প্রচণ্ড হতাশা নিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসলো ৩টারও পরে। সকালে ধরপড়িয়ে উঠে পড়লাম। টিপুকে খুঁজলাম পাশে। না, নেই। ব্রাশ করে এসে দেখি ব্যাগ রেডি করেছে। বিবর্তন মুখে ওর সামনে গিয়ে বললাম, তোর তো খুশি হওয়ার কথা, মন খারাপ কেন? স্মাইল প্লিজ। বৃথায় হাসি আনার চেষ্টা করলাম। 10টায় ট্রেন, 9টার দিকেই বের হয়ে গেল টিপু। আমি ওকে আটকাতে পারলাম না ওকে আমার মনের কথা বলতে। নিজের উপর রাগ হচ্ছে। হেডফোনে গান দিলাম প্রচণ্ড জোরে। ফিরে তো পাবো না। না, অসহ্য লাগছে। দুঃখের সময় এমন গান শুনলে দুঃখ প্রচণ্ড বেড়ে যায়। আমারও তাই হলো। আমি টিপুকে ফিরে পেতে চাই। ঘড়ির দিকে তাকালাম। 9টা 45 মিনিট। আমি যাব টিপুকে ফিরিয়ে আনতে। কিছু টাকা নিয়ে দিলাম দৌড়। স্টেশনে আসতে আসতে বেজে গেল 10টা 5। গাড়িতে মাত্রই হুইসেল দিল, ছেড়ে দিবে এক্ষুনি। কোন বগিতে খুঁজবো আমি ওকে? সিনেমার কাহিনী মনে পড়ছে। ভাবতে ভাবতে দিল ট্রেন ছেড়ে। সামনের 2টা বগি দেখা এখনো বাকি। মন বলছে একটাতে টিপু আছে। ট্রেন এখনো বেশি জোরে ছাড়েনি। আস্তে আস্তে দৌড়তে লাগলাম। সামনেই তো প্ল্যাটফর্ম শেষ। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। হঠাৎ দেখি দরজা দিয়ে কেউ হাত বাড়িয়ে দিয়েছে। আমার কত দিনের শখ এমন চলন্ত ট্রেনে কারো হাত ধরে ওঠার। অবশ্য একবার ছেড়ে যাওয়া বাসে উঠেছিলাম। বাসের হেল্পার আমাকে টেনে তুলেছিল। এমন ভাবতে ভাবতে লোকটার হাত ধরে উঠে পড়লাম ট্রেনে, একেবারে ফিল্মি কায়দায়। হঠাৎই মনে হলো, এই কার বুকে মাথা রেখেছি আমি? লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওটা আর কেউ না, আমার পুটুস। আমার এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আনমনে পুটুসকে আবার জড়িয়ে ধরলাম। কতক্ষণ ধরে আছি জানি না। টিপুটাকে বাস্তবে ফিরলাম। এই যে ম্যাম, এবার তো ছাড়ুন। সামনে স্টেশনে নামতে হবে যে। কেন? আমি তো সামনের স্টেশন পর্যন্ত টিকিট কেটেছি, তাই। মানে কি, তুই রাজশাহী যাবি না? কিভাবে যাব বলেন মহারানী? হ্যাঁ, কুরুশ বাবু যে আমাকে যেতে মানা করেছে। আমি কখন মানা করলাম? কেন, মনে নেই? ওই যে কাল রাতে বললি, আমাকে ছেড়ে যাস না পুটুস। ওটুকু বলার আগে আমি ওর মুখ চেপে ধরলাম আর বললাম, আমি তোকে ভালোবাসি। টিপু আমার চোখের দিকে তাকাতেই আমি লজ্জায় লাল হতে লাগলাম। এই মুখ যে কোথায় লুকাই, ওহ, ভুলে গেছি। ছেলেদের বুক তো রয়েছে তার প্রিয়তমার লজ্জা মাখা মুখ লুকানোর জন্য। আমিও লুকাই। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। মনমরা হয়ে ক্যাম্পাসের বাইরে উদাসীন মুডে সিগারেট টানছিলাম। আচমকা একটা মেয়ের ওড়না এসে পড়ল আমার মুখে। তাকাতেই দেখি পরীর মতো। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখলাম। সরি, ওনাটা দিন। ছোটবেলায় তো শুনেছেন, পরে পাওয়া মানে ধরে নেওয়া। পইরা পাইছি, ধইরা নিছি। অসহ্য, অভদ্র একটা ছেলে আপনি। হুম। মেয়েটা ওড়না কেড়ে নিয়ে রিকশায় করে চলে গেল। বুকের ভেতর মুসুর দিয়ে উঠল। বাসায় আসলাম, দেখি নতুন ভাড়াটিয়া আছে। আম্মু বলল যে নতুন ভাড়াটিয়ার সবকিছু দেখে আসতে। আমি দীপ্ত, বিবিএ ফাইনাল ইয়ার। কলিং বেল টিপতেই দরজা খুলল। সেই মেয়েটা, ড্যাব ড্যাব চোখে। আপনি ফলো করতে করতে আমার বাসায় আসছেন? ওই হ্যালো, এটা আমার বাসা, আপনারা ভাড়াটে, বুঝলেন? বাসার ভেতর থেকে একজন মহিলার ডাক। তৃপ্তি, কে আছে? আম্মু, একটা মোটা দামড়া ভাড়া। আমি মোটা দামড়া ভেড়া? তুই আলু পটল হাইব্রিড জাত। এই হাইব্রিড কি রে? হি হি হি। হাইব্রিড মানে উন্নত জাতের বড় মস্ত কুমড়া।
আমি কুমড়া? হুম। এক পর্যায়ে তৃপ্তি দরজাটা বন্ধ করে দিল। আমার মতো আমি নিচে চলে আসলাম। বন্ধুরা গান করছে। নিচে বসে গানের সাথে তালি দিচ্ছি। হঠাৎ ওপর থেকে পানি পড়ল। যে নাম আর সুর, তার নাম আবার বাহাদুর। ওই ওই হাইব্রিড, যে না তোমার চেহারা তার নাম আবার পেয়ারা। মোটা দামড়া ছেঁড়া, চুপ। এরকম ঝগড়ায় মজাই অন্যরকম। আজকের দিনটা শেষ হয়ে গেল। রাতটাও পার হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ছাদে ব্যায়াম করতেছি। সেই সময় আর একটা মেয়ে চলে আসলো। তখন আমি বুক ডাউন দিচ্ছিলাম মাত্র। চারটা দিছি মাত্র। মেয়েটাকে দেখে হেই, 501, 502, 503, 504। উফ, আর পারলাম না। আপনি তো জিম করার ওস্তাদ দেখছি। আরে কি বলেন, এসব আমার বাম হাতের ব্যাপার। বাইদা রাস্তা। আমি দীপ্ত। আমি তুলি। অনেক কথা হলো। তুলি তৃপ্তির বোন। তৃপ্তি অনার্স দ্বিতীয় বর্ষে, তুলি ইন্টার দ্বিতীয় বর্ষে। তুলির সাথে বন্ধুত্বটা হেব্বি জমেছিল। বাট তৃপ্তি আমাকে দু চোখেই দেখতে পারতো না। রুমে বসে ভাবছি আর ভাবছি। হঠাৎ আমাদের বাসার কলিং বেল বেজে উঠল। দেখি তৃপ্তি আছে। কি ব্যাপার? একতলার জিনিস দোতলায়, মতলব কি আহে? এমনি আসলাম ঘুরতে, বারণ আছে নাকি? আরে না, কি যে বলেন। আসুন ভিতরে। তৃপ্তিকে আম্মু দেখে অনেক পছন্দ করে। আম্মু ওকে অনেক আদর করলো। পরের দিন সাইকেল চালাচ্ছি, সে সময় তুলি এসে হাজির। ভাইয়া আমাকে সাইকেল চালানো শেখাবেন? কি যে বলো না, এখানে তো ফাঁকা জায়গা নেই। চলো ফাঁকা জায়গায় যাই। ওকে চলেন। কোথায় বসবো? কোথায় আবার? সামনে। মেয়েটাকে বলতে না বলতেই সামনে বসে পড়লো। উফ, কি সুন্দর। ওকে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। সারাদিন তুলিকে নিয়ে সাইকেল চালানো শিখালাম। বাসায় আসলাম। বিকেলে ছাদে বসে আছি। তৃপ্তির আগমন। এ দামড়া ভেড়া, নেক্সট টাইম তুলের দিকে তাকাবি না। ওকে, ওকে। তোর দিকে তাকাবো তাইলে? লাজুক চোখে দৌড়ে পালিয়ে গেল। হু হু হু। এ তো দেখছি ভালো লক্ষণ। গাছেও খাওয়া যাবে, তলায়ও কুড়ানো যাবে। তৃপ্তির বাসার সবার সাথে বেশ আন্ডারস্ট্যান্ডিং হলো। তৃপ্তির আম্মু সবসময় আমাকে অনেক স্নেহ ভালোবাসতো, কেননা তাদের কোনো ছেলে নেই। বাবা দীপ্ত, তুলি একটু শপিং এ যাবে, ওকে একটু নিয়ে যাও না। ওকে আন্টি, আরেকদিন। তৃপ্তি কলেজেই যাবে, তোমরা তো দুজনে একই কলেজেই পড়ো, ওকে নিয়ে যেও। ওকে আন্টি। বন্ধুরা সবসময় জেলাস ফিল করতো, বিকজ সকালে তৃপ্তি নেই, বিকেলে তুলি নেই। সরি, মিস্টেক। একদিন রাতে ছাদে বসে আছি, তৃপ্তি এসে প্রপোজ করে ফেললো। না করতে পারিনি। আবার পরের দিন বিকেলে তুলি প্রপোজ করলো। না করতে পারিনি। দুটোই প্রেম চলছে। দুজনেরই এক কথা, তোমাকে ছাড়া কাউকে লাভ করতে পারবো না। একদিন ওদের বাসায় তৃপ্তিকে দেখতে কিছু লোক এলো। তৃপ্তিকে দেখলো। যেই ছেলেটা দেখলো, তার ছোট ভাই ওই তুলিকে দেখে পছন্দ করে ফেললো। তো দুজনের বিয়ের কথা চলছে। ইতিমধ্যেই দু বোন এসে বলল সবাইকে। ও বলে আমি একজনকে ভালোবাসি, আর একজন বলে আমিও একজনকে ভালোবাসি। আমি ওখানে দাঁড়িয়ে আছি। কে সে? তুলি তৃপ্তি একসাথে বলল। ওই ও যে যে দীপ্ত। দীপ্ত। ভ্যাবাচেকা খেয়ে গেল। ছেলেপক্ষ এসব কাণ্ড দেখে চলে গেল। রাতে রুমে শুয়ে আসি। আচমকা চিৎকার শুনলাম। গিয়ে দেখি তুলি হাত কেটে অজ্ঞান। ওদিকে তৃপ্তি ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান। দুজনকেই তুলে নিয়ে হসপিটাল গেলাম। অনেকক্ষণ পরে দুজনের জ্ঞান ফিরল। পাশাপাশি বেডে দুজনে শুয়ে। মাঝখানে বসে আমি। তৃপ্তি এক হাত টেনে বুকে নিল। ওদিকে তুলিও। দুজনেরই এক কথা। তোমাকে ছাড়া দ্বিতীয় কাউকে মেনে নিতে পারবো না। তোমাকে ছাড়া দ্বিতীয় কাউকে মেনে নিতে পারবো না। উফ রে! মাঝখানে বসে চিৎকার মেরে বললাম, এ তো রিলেশন না, মনে হচ্ছে হাইব্রিড রিলেশন, উন্নত জাতের। এসএসসি পরীক্ষাটা শেষ করে টানা 4 মাস পর ক্যাডেট কলেজ থেকে বাসায় আসলাম। ছুটিতে অনেক কিছু করার পরিকল্পনা করলাম, কিন্তু বাসায় এসে আমার মাথায় হাত। কারণ আমি কলেজে থাকা অবস্থায় আমাদের বাসা চেঞ্জ হয়েছে। নতুন বাসায় এসে কিছুটা অস্বস্তিতে পড়লাম। কাউকেই চিনি না। বাসায় এসে কিছুক্ষণ ধাতস্থ হওয়ার চেষ্টা করছি। এমন সময় কেউ একজন বলে উঠল। আন্টি। একটা মেয়ে দৌড়ে এসে ঘরে ঢুকলো। ঢুকেই আমাকে দেখে লজ্জা পেয়ে গেল। আর আমি হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম। অপূর্ব। চোখ ফেরাতেই পারছি না। মাথায় সেই বিখ্যাত কবিতা চলে এলো। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মনে মনে নিজেকে গালাগালি দিতে লাগলাম। তার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকার জন্য আম্মুকে ডাক দিলাম। আম্মু এসে মেয়েটাকে দেখে খুশি হয়ে গেল। আরে তানিয়া, বাইরে কেন, ভিতরে এসো। না,
আন্টি থাক, পরে আসবো। আরে আস তো। মেয়েটা লজ্জাবনত মুখে ঘরে এসে বসলো। আমি আম্মুর ভয়ে তার দিকে তাকাতে সাহস পেলাম না। তারপরও আর চোখে দেখার চেষ্টা করছিলাম। আম্মু বোধহয় আমার কৌতূহল টের পেয়ে বললেন, ওর নাম তানিয়া, এবার এইচএসসি দেবে। আর ও আমার ছেলে তুহিন, এইবার এসএসসি দিয়ে কলেজ থেকে ছুটিতে এসেছে। বুঝতে পারলাম আমাকে নিয়ে আগেও কথা হয়েছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দিল। আমার হার্টবিট বেড়ে গেল। মনে মনে নিজেকে ধিক্কার দিলাম। এত সুন্দর একটা মেয়ে, অথচ আমার সিনিয়র। কেমন রাগটা লাগে। তোমরা বসে গল্প করো, আমি একটু আসছি। আম্মু পাশের ঘরে গেলেন, হয়তো খাবার নিয়ে আসতে। আমি একটু অস্বস্তিতে পড়লাম। কি নিয়ে কথা বলবো তা ভেবে আমার মতো সেও চুপ করে রইল। আমাদের প্রথম পরিচয়ের মুহূর্তটা নীরবতা দিয়েই কাটলো। ২-৩ দিন পার হয়ে গেল। এখনো তার সাথে কোনো কথাই হয়নি। এক বিকেলে দেখি আমাদের বাসার উঠোনে কয়েকজন ক্যারাম খেলছে। আমি কাছে গিয়ে দেখতে লাগলাম। একটু পরে একজন চলে গেল তার মায়ের ডাকে। বাকিরা সবাই আমাকে জোরাজুরি করতে লাগলো খেলার জন্য। আমি রাজি হয়ে গেলাম। যে চলে গেছে তার জায়গায় গিয়ে দাঁড়াতেই দেখি আমার সাথে জুটি হচ্ছে তানিয়া। আমি এতক্ষণ খেয়ালই করিনি যে সেও খেলছে। আমি ইন্টার হাউস প্লেয়ার না হলেও খুব একটা খারাপ খেলি না। তাই একটু পরেই নিজের কারিশমা দেখানো শুরু করলাম। নিজের ভিতর পার্ট অনুভব হলো। সেও অনেক ভালো খেলেছিল। প্রথম সেট জেতার পর তানিয়া আমার দিকে তাকিয়ে অপূর্ব একটা হাসি দিল। তারপর আমাকে অবাক করে দিয়ে তার ডান হাত উঁচু করে একটা হাই ফাইভ দিল। আমি তার হাতের স্পর্শে এক মুহূর্তের জন্য অনড় হয়েছিলাম। তুমি তো অসাধারণ খেলো। কলেজে কি কম্পিটিশন হয়? হ্যাঁ, তুমি খেলো তাতে? আমি ইন্টার হাউস চ্যাম্পিয়ন। মিথ্যা বলতে অবশ্য একটু খারাপও লাগছিল। ওয়াও। তার মুগ্ধ হওয়া দেখে আমার খুব ভালো লাগলো। কি যে সুন্দর দেখাচ্ছিল। এরকম সৌন্দর্যের জন্য আমি হাজারটা মিথ্যা বলতে পারি। আমি আবার তার দিকে হা করে তাকিয়ে রইলাম। পাশের একজনের গলা খাকারিতে সম্মতি ফিরে এলো। তারপর আবার খেলায় মনোযোগ দিলাম। সেদিন সবগুলো খেলাতেই আমরা জিতেছি। এরপর থেকে নিয়মিত খেলা হতো। আর বেশিরভাগ খেলাতেই সে আমার জুটি থাকতো। ইতিমধ্যে আমি বাড়িতে আসার ৩ সপ্তাহ পার হয়ে গেছে। তার পরীক্ষা কাছে চলে এসেছে। আর মাত্র ৭ দিন বাকি। তার ভিতর কোনো ভাবান্তরই নেই। সে দিব্যি আছে নিজের মতো। আমি মাঝে মাঝে তাদের বাসায় গিয়ে বসে থাকি। তার সাথে গল্প করি। অন্যরকম এক উন্মাদনা কাজ করে নিজের ভিতর। তার মায়ের কথায় তাকে মাঝে মাঝে ইংলিশটা দেখিয়ে দিতাম। যেহেতু আমি ক্যাডেটে পড়তাম তাই ইংলিশটা একটু ভালোই পারতাম। একদিন তাদের ঘরের সামনে একটা বেঞ্চে বসে আছি। সে আমার সামনেই একটা চেয়ারে বসে পড়েছে। আমি তার একটা বই উল্টে পাল্টে দেখছিলাম। হঠাৎ সে আমাকে বলে উঠল, বইয়ের ভিতরে মাঝামাঝি জায়গায় দেখো একটা পাতা আছে। আমি কিছুক্ষণ খোঁজার পর দেখি এক জায়গায় একটা গাছের পাতা, তার মাঝে কিছু লেখা। আমি পাতাটা কাছে টেনে নিয়ে এসেই দেখি তাতে লেখা। ডু ইউ লাভ মি? আমি হতভম্ব হয়ে তার দিকে চেয়ে রইলাম। কিন্তু কিছু বলার আগে দেখি তার ছোট ভাই চলে এসেছে। তাই আর কিছু বলার সুযোগ পেলাম না। মনে শুধু একটাই প্রশ্ন, ইজ শি সিরিয়াস? তানিয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। এতদিন টের পেলাম আমার মা ওকে কতটা পছন্দ করে। এমনিতেই প্রতিদিন কিছু রান্না করলেই ওর জন্য পাঠিয়ে দেয়। একদিন আমায় জোর করে পাঠিয়ে দিল ওর পরীক্ষা শেষে ওকে হল থেকে নিয়ে আসার জন্য। আমি তো অবাক। আন্টিরও দেখি তাতে সায় আছে। কি আর করা। যেদিন যেদিন পরীক্ষা থাকতো আমি গিয়ে তাকে নিয়ে আসতাম। রাস্তায় হেঁটে আসার সময় অনেক গল্প হতো। আমার ভালোই লাগতো। আমাদের একটা অদ্ভুত খেলা ছিল। প্রায় দিনই আমরা যার যার বাসার সামনে সিঁড়িতে বসে চিরকুট চালাচালি করতাম। ডাক পিয়ন ছিল পাশের বাসার একটা ছোট্ট মেয়ে। খুব মজা লাগতো এভাবে চিরকুট পাঠাতে। একদিন থেকে প্রশ্ন করলাম সে পাতাটার ব্যাপারে। সেদিন যে প্রশ্নটা করেছিলে সেটা কার উদ্দেশ্যে ছিল? সেই প্রশ্নটা পরে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর কিছু একটা লিখে আমাকে পাঠালো। আমি কাগজের ভাঁজ খুলে তাতে দেখি লেখা, তোমার উদ্দেশ্যে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, এখন তোমার আনসার দাও। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। কি উত্তর দেবো তাকে? সে আমার থেকে কমপক্ষে ২ বছরের বড়। পরে জেনেছি সে আমার থেকে ৯ মাসের বড়। যা হোক, আর আমার মা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আবার তার দিকে তাকিয়ে আমি চোখ ফেরাতে পারি না। মনে মনে তাকে আমি পছন্দ যে করি না তা নয়, কিন্তু তাই বলে তার সাথে আমার সম্পর্ক হওয়াও অসম্ভব। আমি তাকে কিছুই বলতে পারলাম না। নিজেকে কেন জানি খুব অপরাধী মনে হচ্ছিল। ভেবেছিলাম সে হয়তো আমার সাথে আর কথাই বলবে না, কিন্তু দেখলাম আমার ধারণা ভুল। সে আগের মতোই আমার সাথে গল্প করছে। আমার খুব ভালো লাগলো তার ব্যবহার। সে হয়তো নিজ থেকেই বুঝতে পেরেছে এ ভালোবাসা কোনোদিন সম্ভব নয়। আমাদের বন্ধুত্ব আগের থেকে আরো ভালো হলো। আমাকে সে অনেক কথা বলতো নিজের সম্পর্কে। আমার খুব ভালো লাগতো তার কথা শুনতে।
সেবার আমার জন্মদিনে বছরে প্রথম বৃষ্টি হয়। বিকেলে আমরা তাদের নির্মাণাধীন বিল্ডিং এর ছাদে বসে গল্প করছিলাম। হঠাৎ করেই কোনো আগাম সংকেত না দিয়েই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমরা তাড়াতাড়ি নিচে নেমে এসে অসমাপ্ত একটা রুমে আশ্রয় নিলাম। কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ পরেই বৃষ্টির তেজ কমে গেল। আমি বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। সে কোথা থেকে জানি না হঠাৎ একটা টুকটুকে লাল গোলাপের কলি বের করে আমার দিকে বাড়িয়ে দিল। তারপর আমাকে হতভম্ব করে দিয়ে আমার ঠোঁটে আলতো একটা কিস করলো। হ্যাপি বার্থডে টু ইউ। সে আর কিছু না বলে বেরিয়ে গেল। আর আমি বজ্রপাতের মতো সেই অন্ধকার ঘরে প্রায় দাঁড়িয়ে রইলাম, হাতে একটা লাল গোলাপ নিয়ে। আড়াই মাস পর 2.5 মাস পর আমার এসএসসি রেজাল্ট দিল। এ প্লাস পেয়ে ভালোই লাগছিল। তখনও গোল্ডেনের খবর আসেনি। আম্মু খুশিতে বাসার আশেপাশের সবাইকে মিষ্টি খাওয়ালো। বিকেলে তানিয়াকে নিয়ে হাঁটতে বের হলাম। ওর পরীক্ষা প্রায় শেষ, আর বোধহয় একটা বাকি আছে, তাও 5 দিন পর। আমরা এখন নিয়মিত বের হই হাঁটতে। ওর সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার। কিভাবে যে সময়টা চলে যায় টেরই পাই না। আমার মাথায় যে এত গল্প ছিল আমি নিজেও টের পাইনি। রাজ্যের কথা হয় ওর সাথে, গল্পের কোনো শুরু নেই শেষ নেই। আমার রেজাল্টে তুমি খুশি হওনি? অসম্ভব খুশি হয়েছি। আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ তুমি গোল্ডেনও পাবে, দেখো। দোয়া করো। দিঘির পাড়ে এসে বসলাম। অপূর্ব সুন্দর এক জায়গা। আমার খুবই ভালো লাগে এখানে বসতে বসতে। তারপরও সাথে থাকলে তো কথাই নেই। শুধু ওর দিকে তাকিয়েই সময় পার করে দেওয়া যায়। মুগ্ধ হয়ে ওর কথা শুনছি। মেম সাহেবের পড়া সেই শেরের অনুবাদ মনে পড়ে গেল। তুমি আমার সামনে বসে আছো, আমার সাথে কথা বলছো। তুমিই বলো, তোমাকে দেখবো নাকি তোমার সাথে কথা বলবো? ওর ভালো লাগা না লাগার জিনিসগুলো কেন জানি নিজের সাথে মিলে যাচ্ছে। না মিললেও নিজের ভালো লাগাকে পরিবর্তন করতে ইচ্ছে হচ্ছে। কাল আমাকে ঢাকায় যেতে হবে। আমার কথা শুনেই ওর মুখটা কালো হয়ে গেল। কেন? আব্বু যেতে বলেছে, আমাকে একটা মোবাইল কিনে দিবে, তাই পছন্দ করতে যেতে হবে। না গেলে হয় না? ওর কষ্ট আমাকে ছুঁয়ে গেল। খুবই খারাপ লাগছে। নিজেকে স্বার্থপর মনে হলো খুব। কি দরকার যাওয়ার? নাই বা গেলাম। কিন্তু মুখ ফুটে বলতে পারলাম না। নিজের একটা মোবাইলের আশা আমার অনেক দিনের। সেই আশাটাকে জলাঞ্জলি দিতে খুব কষ্ট লাগলো। আমাকে যেতেই হবে, মাত্র তো কয়েকদিন, তারপরই ফিরে আসবো আবার। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। ধুর পাগল, আমি তোমার উপর রাগ করবো কেন? তুমি যাও, কয়েকদিন ঘুরে আসো। ও না বললেও বুঝতে পারছিলাম কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখে স্বীকার করছে না। ওর প্রতি ভালোবাসা আমার কয়েক গুণ বেড়ে গেল। ভেবেছিলাম ঢাকায় অনেক মজা হবে, কিন্তু এসেই কিছুই ভালো লাগছিল না। বারবার আসার সময়কার ওর মুখটা ভেসে উঠছিল। আসার আগেও আমার রুমে এসে চুপচাপ কিছুক্ষণ বসেছিল। হঠাৎ খেয়াল করি ওর গাল বেয়ে পানির ফোঁটা ঝরে পড়ছে। আমি আশেপাশে কিছু চিন্তা না করেই ওর মুখটা দুহাত দিয়ে তুলে ধরে ওর ঠোঁটে একটা কিস করলাম। আমার পক্ষ থেকে এই প্রথম ওকে কিস করা। ওকে জড়িয়ে ধরে বসে থাকলাম কিছুক্ষণ। একটু পরও নিজেকে শান্ত করে নিল। তারপর আমার দিকে তাকিয়ে জোর করে একটা হাসি দিল। ভালোভাবে যাও, আর তাড়াতাড়ি চলে এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি কিছুই বলতে পারলাম না। চুপ করে বসে থাকলাম। একটু পর আম্মু বাইরে থেকে এলো ব্যাগ নিয়ে। বের হলাম। ও আম্মুর সাথে আমার পিছন পিছন আসতে লাগলো। বাস ছাড়ার পর্যন্ত তারা দাঁড়িয়ে ছিল। জানালা দিয়ে বারবার ঘাড় ঘুরিয়ে ওকে দেখার চেষ্টা করছিলাম। আস্তে আস্তে ও দৃষ্টির আড়ালে চলে গেল। কেন জানি না চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আশা করেছিলাম ঢাকায় এসে নারায়ণগঞ্জ যাব, ক্লাস 6 ক্যাডেট কোচিং করার জন্য। সেই যে নারায়ণগঞ্জ ছেড়ে টাঙ্গাইল এসেছিলাম, আর ফেরা হয়নি। আমার স্কুল জীবনের বন্ধুদের খুব মিস করি। কিন্তু বিধিবাম, ঢাকায় এসে 7 দিন থাকলাম। একটা দিনও বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারলাম না। শুধু মোবাইল কেনাই সার হলো, আর কিছুই করা হয়নি। সারাদিন ঘরে বসেই কাটাতে হয়েছে। কি আর করা, ব্যর্থ মনোরথে আবার বাড়িতে ফিরে এলাম। এখন পর্যন্ত আমি নারায়ণগঞ্জ যেতে পারিনি। বাসায় এসে হঠাৎ খেয়াল করলাম আমার বাসায় তানিয়াকে আর দেখা যাচ্ছে না কখনো। খুব অবাক লাগলো। ওকে জিজ্ঞেস করাতে কিছুই বলল না। শেষে আমার ছোট বোনের কাছে শুনলাম কাহিনী। আমি যেদিন ঢাকা যাই সেদিন আমার এক খালাতো বোন আসে আমাদের বাসায়। আমি তার আগমন টের পাইনি। আমার ঘরের দরজায় দাঁড়িয়ে সে আমাকে আর তানিয়াকে একসাথে দেখতে পায়। দুর্ভাগ্যক্রমে আমি তখন তানিয়াকে কিস করছিলাম। সে কিছু না বলেই বেরিয়ে চলে যায় বাসা থেকে। পরবর্তীতে আমি চলে গেলে বাসায় এসে আম্মুকে সব কথা বলে দেয়। আর তারপর আম্মু তানিয়ার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। তানিয়াও বুঝতে পারি যে যে কোনো একটা সমস্যা হয়েছে, তাই সে আর আমাদের বাসায় আসে না। মনে হলো নিজের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। সব শুনে আমি পাথরের মতো চুপ করে বসে রইলাম। আগের মতো বাইরে বেরোতে যাওয়া বন্ধ হয়ে গেল। মাঝে মাঝে আমি ওদের বাসায় যেতাম ঠিকই, কিন্তু ও আর আমার বাসায় আসতো না। এদিকে আমার কলেজে যাওয়ার সময় হয়ে এসে গেল। না বলার যন্ত্রণা নিয়ে কলেজে ফিরে গেলাম। এসে কয়েকদিনের মধ্যেই টের পেলাম
জীবনে প্রথমবারের মতো আমি সত্যি সত্যি কাউকে বেশি ভালোবেসে ফেলেছি। কলেজে এসে অনেকদিন পর প্রিয় বন্ধুগুলোকে দেখে খুব ভালো লাগলো। ছুটিতে কে কি করেছে, কে খুব সুন্দরী এক মেয়ের সাথে পরিচিত হয়েছে, কে ইতিমধ্যে প্রেম নিবেদন করে ফেলেছে, এসব জানতে জানতে কয়েকদিন পার হয়ে গেল। চিরপরিচিত সেই মাঠ আর একাডেমিক গুলোকে প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে কিছুদিনেই নিজেকে খুব একা মনে হলো। বারবার ছুটিতে কাটানো, তানিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে লাগলো। প্রেম টাইপও ক্লাসের বদলে বাইরের বারান্দায় দাঁড়াতেই বেশি ভালো লাগতো। চাঁদের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো। মনে হতো চাঁদটাও আমার মতো নিঃসঙ্গ। মাঝে মাঝে মনে হতো সেও আমার মতোই চাঁদের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে। দিনগুলো যেন কাটতেই যাচ্ছিল না। বন্ধুরা শীঘ্রই বুঝে ফেললো আমার রোগটা কোন জায়গায়। শুরু হলো আমাকে জ্বালানো। তবুও যন্ত্রণাগুলো ভালোই লাগতো। সবসময় ওর কথা মনে পড়লেও পরীক্ষাগুলো কিভাবে জানি ভালো হয়ে গেল। অথচ পড়ালেখার খাতায় ততটা দাগ পড়েনি যতটা গল্পের খাতায় পড়েছে। বুঝলাম আমি যাদের মাতালদের দলে হলেও তাহলে ঠিকই আছি এখনো। ক্লাস 11 এর প্রথম টার্মের প্রথম খণ্ডে প্রথম 5 জনের ভিতরে নিজেকে দেখে খুব ভালো লাগলো। এই ভেবে সাহস বেড়ে গেল। অন্তত মাকে তো বলতে পারবো যে ওর জন্য আমি নিজের কেরিয়ার নষ্ট করিনি। অনেক জ্বালা যন্ত্রণা ও দুঃখ সুখের ভেতর দিয়ে অবশেষে আবার কলেজ বাসে উঠে রওনা হলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। বাসায় এসে দেখি যার জন্য আমার এত আকুলতা সেই চলে গেছে তার গ্রামের বাড়িতে ছুটি কাটাতে। শুরু হলো আমার অপেক্ষার দ্বিতীয় প্রহর। প্রতিটা দিন বাইরে থেকে বাসায় এলে রাস্তায় থেকে আগে ওর জানালার দিকে তাকাতাম। যখন দেখতাম জানালাটা বন্ধ, সাথে সাথে আমার মন খারাপ হয়ে যেত। বাসায় আর কিছুই ভালো লাগতো না। সারাদিন মনমরা হয়ে পড়ে থাকতাম। আমার মা বুঝতে পারতো কেন আমার মন খারাপ, কিন্তু এই নিয়ে কখনো কিছু বলতো না। আমিও চাইতাম না আমার মায়ের সাথে এই নিয়ে কোনো কথা বলতে। অন্য প্রতি বছর রোজার ছুটিতে বাড়িতে এলে আমার খুব ভালো লাগতো। একটানা এতদিনের ছুটি মজাই আলাদা ছিল। কিন্তু এই প্রথম হলো ছুটির আসল আনন্দের উৎস হারিয়ে গেছে। এভাবে চলে গেল প্রায় 20 দিন। একদিন বিকেলে কেমিস্ট্রি পড়ে বাসায় আসার সময় দেখি ওর জানালার পাল্লা দুটো খোলা। আমার মুখটার সাথে সাথে 100 ওয়াটের বাল্বের মতো জ্বলে উঠলো। দৌড়ে বাসায় এসে ওদের ঘরের দিকে ছুটলাম। ওর সামনে গিয়ে দৌড়াতেই জিজ্ঞেস করলো। কেমন আছো? অজানা অভিমানে আমার কোনো কথা বলতে ইচ্ছে হলো না। ও বুঝতে পারলো আমি রাগ করেছি। তাই আমার মন ভালো করার জন্য আমার গালে আলতো করে একটা চুমু দিল। সাথে সাথে আমার রাগ গলে পানি। আমার আবার সেই আগের মতো গল্প মেতে উঠলাম। আমার যে কয়দিন মন আদৌ খারাপ ছিল তার নিজের মনেই থাকলো না। কয়েকদিনের মধ্যেই ওদের রেজাল্ট দিল। খুব খুশি। ভালো না হলেও খারাপ করিনি। আমার সবচেয়ে ভালো লাগলো যে ও আমাকে জিজ্ঞেস করলো আমি খুশি হয়েছি কিনা। তখন আমার মতো খুশি আর কেউ ছিল না। এভাবেই চলতে থাকলো আমার অসম ভালোবাসা। রেজাল্ট দেওয়ার কয়েকদিন পর আমাদের বাড়িওয়ালার ছেলে শিমুল ঢাকা থেকে বাড়িতে এলো। সেও সেবার এসএসসি দিয়েছে। সে আসার পর থেকে হঠাৎ করে খেয়াল করে দেখি তানিয়া কেমন যেন বদলে গেল। আমার সাথে আগের মতো তেমন একটা কথা বলে না। ওকে বেশিরভাগ সময়ই শিমুলের সাথে দেখা যেতে লাগলো, গল্প করছে। আমার খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কিছুই বলিনি, কেননা আমার এসব বিষয় নিয়ে কথা বলতে খুব খারাপ লাগতো। নিজেকে কেমন ছোট ছোট লাগতো। কিন্তু দিন দিন তাদের মেলামেশা বেড়েই চললো। আমি নীরবে সেসব কিছু সহ্য করে গেলাম। ঈদের পরে একদিন সন্ধ্যার আগে আমি আমার রুমে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। পাশে আমার মা আর আমার বোন বসেছিল। হঠাৎ দেখে তানিয়ার মায়ের পিছনে তানিয়া আমার ঘরে এসে ঢুকলো। তানিয়া এসে আমার মাথার কাছে বসলো। আগেও আমাদের বাসায় এসে সবসময় এই জায়গাতেই বসতো। আমার খুব ভালো লাগলো ওকে আবার সে আগের মতো আমার কাছে বসতে দেখে। একটু পরেই ওর হাতটা পিছনে এনে আমার বালিশের নিচে রাখলো। আমি দেখে বুঝলাম ওর হাতে কিছু আছে। আমি আমার মায়ের চোখ এড়িয়ে ওর হাতের হাত রাখলাম। ও আমার হাতে একটা কাগজের টুকরা ধরিয়ে দিল। তারপর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। আমি অনেকদিন পর ওর কাছ থেকে আবার সেই আগের মতো চিরকুট পেয়ে খুব খুশি হলাম। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পাশের ঘরে এলাম চিরকুটটা পড়ার জন্য। তাকিয়ে দেখি পেন্সিল দিয়ে কাগজটাতে কিছু লেখা আছে। আমি পড়া শুরু করলাম। তুহিন, তুমি এসএসসি দিয়ে বাসায় আসার পর আমি তোমাকে একদিন একটা গাছের পাতা তোমাকে দেখিয়েছিলাম। তাতে একটা প্রশ্ন ছিল। তুমি জিজ্ঞেস করেছিলে প্রশ্নটা কার উদ্দেশ্যে ছিল। আমি তোমাকে বলেছিলাম ওটা তোমার জন্য। আসলে ওই লেখাগুলো তোমার জন্য ছিল না। আই এম সরি। আমাকে ক্ষমা করে দিও আর আমাকে ভুলে যেও। আমি হতভম্বের মতো তাকিয়ে রইলাম পেন্সিলে লেখা কিছু শব্দের দিকে। মনে হচ্ছিল এটা কোনো চিঠি না, এটা আমার ডেথ নোট। আমি আবার বাসার বাইরে এসে তাদের ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর সে ঘর থেকে বেরিয়ে এলো। আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, আপনাকে ধন্যবাদ। হঠাৎ করে জীবনটা খুব ফালতু মনে হলো। মনে হলো এ জীবনে বিশ্বাস আর বা ভালোবাসা বলে আসলে কিছুই নেই। সবকিছুই মিথ্যা। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হলো।
কিন্তু কেন জানি না বারবার দোষগুলো সব ওর দিকে সরে যাচ্ছিল। ওর প্রতি আমার ঘৃণা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। কোনো কারণে ওর সাথে রাস্তায় দেখা হলেই আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিতাম। মনে হতো ওকে দেখলেই আমার পাপ হবে। ছুটি শেষ হয়ে এলো। যাওয়ার আগের রাতে আমি আমাদের বাড়িওয়ালাদের বাসায় গেলাম বিদায় নিতে। কারণ আমার গাড়ি ছিল খুব সকালে। গেট দিয়ে ঢুকেই তাদের সামনের রুমে চোখ গেল। দেখি তানিয়া ঘুমিয়ে আছে তাদের বিছানায়। সাথে সাথে রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। ইচ্ছা করছিল গলা টিপে ওখানে সেখানেই মেরে ফেলি, কিন্তু পারিনি। হয়তো ওকে খুব বেশি ভালোবাসতাম বলেই আমার ঘৃণা পরাজিত হয়েছিল। আমি আর ঘরে না ঢুকে কাউকে কিছু না বলেই বের হয়ে এলাম। এরপর আর কোনোদিন আমি ওর মুখের দিকে তাকাইনি। মখমুর দেহলবির সেটা মনে পড়ে যাচ্ছে। मोहब्बत जिसको देता है उसे फिर कुछ नहीं देते, उसे सब कुछ दिया है जिसको इस काबिल नहीं समझा। জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছুই পায় না, আর যে সবকিছু পায় সে ভালোবাসা পায় না। ধন্যবাদ সবাইকে। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।